ইয়াস, একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? ঘর ভর্তি লোকের সামনে মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ল ইয়াস। বয়স তার কতই বা হয়েছে, 30 কি 31 বছর হবে। এমন ভাবে তার মা বলছেন, মনে তো হচ্ছে তার বয়স 50 পেরিয়ে 60-এ পা দিয়েছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে ইয়াস। বলল ওনাকে, আম্মু, আমি অতটাও বুড়ো হয়ে যাইনি এখনো। ছেলের কথায় সুফিয়া বলে উঠলেন, বুড়ো হয়ে যাওনি মানে? এই মেয়ের বয়স খুব বেশি হলে তোমার ভাগ্নি সিমির মতো হবে। ওর কাছে তো তুমি বুড়োই। মায়ের সাথে তাল মিলিয়ে বলল আফিয়াও। ও আম্মু, তুমি বুঝতে পারছো না? এই জন্যই এতবার বলার পরও তোমার ছেলে বিয়েতে রাজি হচ্ছিল না। কে জানে কে এই মেয়ে, কোথা থেকেই বা ধরে নিয়ে এসেছে ওকে। এদিকে ইয়াসের প্রচন্ড রাগ হচ্ছিল বোনের কথা শুনে। বাড়িতে ফিরতেই এমন হবে জানলে এখানে কখনোই আসতো না আজকে। সবাইকে থামাতেই ইয়াস ধমক দিয়ে এবার বলে উঠল ওদেরকে, তোমাদের এই মেলোড্রামা এবার বন্ধ করবে? প্রতি উত্তরে আফিয়া রেগেই বলে উঠল, আমরা মেলোড্রামা করছি? বিয়ে করতে না করতে এমন কথা? অনেক কিছুই ভেবে রেখেছিলাম। ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করাবো তাকে। কত মজা করবো তার বিয়েতে। আর তা হলো কোথায়? পুরো কথাটা শেষ করার আগেই আবারও ধমক দিয়ে উঠল ইয়াস, কানো ঝালাপালা বোনের এই বকবকানিতে। আপিয়া, একটু চুপ করবি? ভাইয়ের এত বড় ধমকে কেঁপে উঠল আপিয়া। রাগী মুখ করে তাকিয়ে রইল অন্যদিকে। এদিকে ইয়াস শান্ত হলো। একবার তাকালো ওর পিছনে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। পরে আবার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, বিয়ে করেছি না বলে তুমি তো এতদিন আমার মাথা খাচ্ছিলে আম্মু। বিয়ে করে বউ নিয়ে এসেছি এখন, তাকে বরণ করবে। এত কথা কিসের তোমাদের? সুফিয়া তখন ধমক দিয়ে বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে বলেছি? কোনো প্রাপ্তবয়স্ক বিয়ে উপযুক্ত মেয়েকে, এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে আনতে বলিনি তোমাকে ইয়াস। কে এই মেয়ে? আর এই মেয়ের পরিচয় বাকি? ইয়াস তখন প্রত্যুত্তর করল মায়ের কথায়, পরিচয়? ও খন্দকার ইয়াস রায়হানের ওয়াইফ, তোমার আর আব্বুর বৌমা, এ বাড়ির একমাত্র ছেলের বউ। আর কোনো পরিচয়ের দরকার আছে আম্মু? ছেলের এরকম উত্তরে হতভম্ব হয়ে গেল সুফিয়া বেগম। যে ছেলে কখনোই ওনার মুখের উপর কথা বলতো না, সেই ছেলে আজ ঘরভর্তি মানুষের সামনে এভাবে কথা বলছে ওনার সাথে। ছেলের মুখ পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন সুফিয়া বেগম, ইয়াস, তুমি কবে থেকে আমার মুখে মুখে কথা বলতে শিখেছো? তুমি বড় হয়ে গিয়েছে বলে কি তোমার সিদ্ধান্ত তুমি সব একাই নেবে? মায়ের কথার উত্তরে প্রত্যুত্তর করলো না ইয়াস। এত দূর জার্নি করে এসে এত কথা বলতে ভালো লাগছে না ইয়াসের। মাথাটা ঠান্ডা হওয়া চাই আপাতত। ইয়াস ওর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাত ধরে সামনে নিয়ে এলো। তারপর মেয়েটাকে চোখে ইশারা করলো। চোখের ইশারা করতেই মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করতে চাইলো ওর সামনে দাঁড়িয়ে থাকা সুফিয়া বেগমকে। মেয়েটা নিচু হতেই সরে গেল সুফিয়া বেগম। মায়ের এই কাজে ইয়াসের ভালো লাগলো না বিষয়টা। মেয়েটির হাত ধরে নিয়ে গেল তার নিজের রুমে। ঘরে মানুষজন সবাই তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। রুমে এসেই কোনো দিকে না তাকিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ইয়াস। প্রায় অনেকক্ষণ ধরে সময় নিয়ে শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে এলো। মাথাটা এবার ঠিক লাগছে। এত সময় কিসের মধ্যে দিয়ে গেছে কেবল ইয়াসই জানে। রুমে আসতেই বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটার দিকে চোখ পড়ল ওর। মেয়েটা প্রচন্ড রকমের ভয় পেয়েছে। মেয়েটার ভয়টা পাওয়ারই কথা। বাচ্চা মেয়েটার সাথে চোখের সামনে এত কিছু হয়ে গেছে, ভাবলেও খারাপ লাগছে ওর। হাতে টাওয়ালটা রেখে আস্তে আস্তে হেঁটে চলে গেল মেয়েটার কাছে। বলল, ওকে ইয়াস, তোমার নাম কি? পরনে থাকা শাড়ির আঁচলটা মুঠোয় নিয়ে মুচড়ামুচি করছে মেয়েটি। মুখ তুলে তাকালো না ইয়াসের দিকে। নিচের দিকে তাকিয়ে মিনমিন করে কণ্ঠে বলে উঠল, কাশপিয়া। ইয়াস তখন শান্তভাবেই মেয়েটিকে বলে উঠল, আগে পিছে কিছু নেই, শুধুই কাশপিয়া? মেয়েটা তখন মাথা নাড়ল, যার উত্তর হ্যাঁ। তারপর আস্তে আস্তে বলল নিজের পুরো নামটা। কাশপিয়া জামান উপমা, সবাই কাশপিয়া নামেই ডাকে। মেয়েটির কথায় ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকালো ইয়াস। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো ওকে, এই মেয়ে, তোমার কি তোতলানোর অসুখ আছে? ইয়াসের কথা শেষ হওয়ার সাথে সাথে পটপট করে মাথা দুলিয়ে না সূচক উত্তর দিল কাশপিয়া। মেয়েটি এরকম কাজে হাসলো ইয়াস। ভালোভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। বয়স বেশি হলে 18-এর কাছাকাছি হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং,
টানা টানা চোখ, লম্বা চুল, সঙ্গে সুন্দর হাসি অধিকারিণী মেয়েটা। ইয়াস মুগ্ধ হয়ে দেখলো মেয়েটিকে। এই মেয়েটা এতদিন কোথায় লুকিয়েছিল? কেন সে আগে দেখা দেয়নি ইয়াসের কাছে? পরক্ষণেই আবার মাথায় এলো সে পাগলের মতো এসব কি ভাবছে। মেয়েটা বাচ্চা, ইয়াসের সঙ্গে তা যায় না কোনোভাবেই। নিজেকে কিছুক্ষণ মনে মনে বকাঝকা করে দিয়ে ইয়াস বলে উঠল, উপমা নামটা খুব সুন্দর। তুমি যতদিন এখানে আছো ততদিন তোমায় উপমা বলেই ডাকবো আমি। সাথে সাথে মুখ তুলে তাকালো কাশপিয়া। নজরে এলো ইয়াসের উদম চওড়া বক্ষদেশ। ইয়াসের মুখের দিকে তাকাতেই কি যেন হলো ওর। মাথা ভিজে চুলগুলো একসাথে লেপ্টে আছে কপালে ইয়াসের, সাথে চুল থেকে টপাটপ পানি পড়ছে। ফর্সা মুখশ্রীতে পানির ফোঁটা যেন মুক্তোর দানার ন্যায় চকচক করছে। এভাবে চোখের সামনে ইয়াসকে দেখে অস্বস্তি হলো কাশপিয়ার। লজ্জায় মাথাটা নুয়ে নিল। সাথে সাথে ইয়াস এতক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়েছিল। মুখের দিকে তাকিয়ে ভাবলো মেয়েটা কি লজ্জা পাচ্ছে তাকে দেখে। তবে এই অর্ধ পরিচিত মেয়েটার নামটা মনে ধরেছে ইয়াসের। শুনতে বেশ ভালোই লাগছে, উপমা। কি যেন ভেবে অজান্তেই হাসি ফুটলো ইয়াসের মুখে। উঠে গিয়ে একটা শপিং ব্যাগ নিয়ে ওর সামনে রেখে বলল, এটা নাও, চেঞ্জ করে নাও। মাথা তুলে ইয়াসের দিকে মুখ পানে তাকালো কাশপিয়া লোকটার কথা শুনে। লোকটার কথার মানে বুঝে উঠতে পারল না সে। চেঞ্জ করবে মানে? ওনার সামনে কিভাবে চেঞ্জ করবে ও? ইয়াস লক্ষ্য করলো মেয়েটার চাহনি। নিজেরই কেমন বিভ্রান্তি লাগলো এটা বলে দিয়ে। খেয়ালই করেনি তখন। গলা খাকারি দিয়ে এবার ইয়াস বলল, না মানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বললাম, আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করতে বলিনি তোমাকে। এত অবাক হলে যে? কাশপিয়া তখন মাথা নিচু করে মিনমিন করে বলে উঠল ইয়াসকে, অবাক হওয়ার মতোই তো বললেন আপনি। মেয়েটার কথা শুনে ভ্রু কুচকালো ইয়াস। মেয়েটাকে দেখে যতটা না লাজুক মনে হয়, আদৌ কি সে এমন? ইয়াসের মনে হচ্ছে সে অতি চঞ্চল মেয়েটি। কাশপিয়া মাত্রই বেরিয়েছে শাওয়ার নিয়ে। পরনে থাকা বিয়ের শাড়িটা পাল্টে পড়েছে একটা থ্রি পিস। জামাটা পুরোপুরি ফিট হয়েছে ওরই শরীরে। মাঝপথে এসে গাড়ি থামিয়েছিল ইয়াস। ফোন বের করে কাউকে কল দিয়েছিল তখন। কিছু সময় অপেক্ষা করতেই দুটো ছেলে মেয়ে এলো সেখানে। হাতে থাকা শপিং ব্যাগগুলো ধরিয়ে দিল ইয়াসকে। ড্রাইভিং সিটে বসে থাকা ইয়াসের পাশের সিটেই বসেছিল কাশপিয়া। ছেলে মেয়ে দুটো উৎফুল্ল হয়ে কথা বলতে চেয়েছিল তার সাথে, কিন্তু তাদের খুশিতে জল ঢেলে দিয়ে গাড়িটা স্টার্ট করে দিল ইয়াস। গাড়ির জানালা দিয়ে কাশপিয়া তাকিয়েছিল পেছনে। দেখতে পেয়েছিল ছেলে মেয়ে দুটো রাগান্বিত মুখশ্রী। ভাবতে ভাবতে রুমে এসে দেখলো রুমে কেউ নেই। স্বস্তি পেল বেশ। বাড়িটা আর বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরো অচেনা তার কাছে। ইয়াসার সাথে পরিচয় কিছুক্ষণ আগে। এই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে ধারণাতেই ছিল না তার। কি ভেবে যেন দীর্ঘশ্বাস ছাড়ল কাশপিয়া। বিছানায় রাখা ল্যাপটপটাতে হাত দিতেই কানে ভেসে আসলো কারো কর্কট কণ্ঠ, হাত দেবে না ওটাতে। ভয়ে হাতটা সরিয়ে নিল কাশপিয়া ইয়াসের কথা শুনে। ভাবক দৃষ্টিতে কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে প্রশ্ন করলো কাশপিয়া, কেন? ওটাতে কি আছে? আপনা আপনি ভ্রু কুঁচকে এলো ইয়াসের। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা কোনো কালেই পছন্দ নয় তার। আর এই মেয়ে কিনা কিছুক্ষণের পরিচয়ে কৈফিয়ত চাইছে ওর থেকে। ইয়াস এবার রেগে বলে উঠল, নিজের মতো থাকো, আমার কোনো বিষয়ে ভুলেও নাক গলাবে না। বেশি কথা বললে যেখান থেকে নিয়ে এসেছি আবার সেখানেই ছেড়ে আসবো। প্রত্যুত্তরে কাশপিয়া আর কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। ইয়াস এবার দ্রুত এসে নিয়ে গেল নিজের ল্যাপটপটা। কাশপিয়া কেবল নীরব চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে ওর। ফেলনাই তো, বাবা মা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে কাশপিয়াকে আগলে রাখার চেষ্টা করেছেন সবসময়, কিন্তু মামি কখনো আপন করে নেননি তাকে। তাই তো জেনে শুনে সবসময় পড়াশোনা করতে চাওয়া 18 বছরের কাশপিয়াকে তুলে দিচ্ছিলেন এক চল্লিশার্ধ বয়সের লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে কাশপিয়ার একমাত্র ভাই আছে, নাম তার কৌশিক, যে কিনা বাইরে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতো বোনের জন্য। বিয়ের কথাটা শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছিল ওর। মুখের উপর যা তা বলে দিয়েছে ওনাকে। ফলস্বরূপ মামির শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়েছে কাশপিয়ার গালে। বিছানায় বসে কথাগুলো ভাবছে কাশপিয়া। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ছে ওর। অন্য হাতের সাহায্যে মুছে নিয়েছে চোখে সেই পানিটুকু। ইয়াস দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে এতক্ষণ।
মেয়েটা কান্না করছে। কোনোভাবে কি ইয়াসের কথায় রাগ করেছে সে? করলে করুক, ইয়াসের কি আসে যায় তাতে? বাড়ির গৃহকর্মী নুরি বেগম এসেছিলেন ইয়াসের দরজার সামনে। ডাকতে এসেছিলেন খেতে যাওয়ার জন্যই। ইয়াস ওনাকে দেখেই ভালো মন্দ জিজ্ঞেস করে উঠল। উনিও হেসে হেসে উত্তর দিলেন ইয়াসকে। ইয়াস এবার সেই কর্মীকে চোখের ইশারায় কিছু বলতেই মহিলাটা বুঝতে পেরে চলে গেলেন ওখান থেকে। ইয়াস আস্তে আস্তে হেঁটে গিয়ে পাশে বসলো কাসপিয়ার। শান্ত কণ্ঠে কাসপিয়াকে বলে উঠল, এই মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে মারধর করেছি? একটা ধমকি তো দিয়েছি। ইয়াসের কথায় নাক টেনে লাল লাল চোখ দুটো নিয়ে ইয়াসের মুখ পানে তাকালো কাসপিয়া। তারপর শান্ত স্বরে বলে উঠল ইয়াসকে, এমনভাবে বলছেন মনে হচ্ছে মারধর করলেই আপনি খুশি হতেন। ইয়াসের হয়তো পছন্দ হলো না মুখের উপর কথা বলাটা। ভুজোড়া কুচকে তাকিয়েছে কাসপিয়ার দিকে। ধমকের স্বরে বলে উঠল ইয়াস ওকে, বাব্বা, তোমাকে দেখে তো মনে হয় না এত কথা জানো তুমি। শোনো উপমা, আমার সামনে মোটেও নিজেকে চালাক প্রমাণ করতে আসবে না। ইয়াসের কথায় মুখটা ফিরিয়ে নিল কাসপিয়া। সে তো বরাবরই এমন, 2 মিনিট কথা না বলে থাকতেই পারে না। আর কেমন যেন দম বন্ধ লাগে ওর কথা না বলে। আর এই লোকটাই বা এমন কেন? বারবার ধমক দিয়ে কথা বন্ধ করতে চাইছে তার। হাতে খাবারের প্লেট নিয়ে ইয়াসের রুমে প্রবেশ করেছেন নুরি বেগম। ওনার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে চলে যেতে বলল ইয়াস। ভদ্র মহিলাও আর দাঁড়ালেন না এক মুহূর্তেও। মাথা নাড়িয়ে চলে গেলেন ওখান থেকে। ইয়াস এবার কাসপিয়ার চোখের সামনে খাবারের প্লেটটা ধরে বলে উঠল, খাবারটা খেয়ে নাও এবার। খাবারের প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল কাসপিয়া। অসহায়ের মতো ইয়াসকে বলে উঠল, আমার ভাইয়াকে এনে দিন। আপনি না বললেন ভাইয়ার ঠিকানা আপনার জানা আছে? মুহূর্তের মধ্যে কাসপিয়ার কথা শুনে ইয়াসের চোখ মুখে অন্ধকার জমল। বলেছিল তো ঠিকই, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে কৌশিককে? পরিস্থিতি সামলাতে আবারও বলে উঠল কাসপিয়াকে ইয়াস, তুমি খাবারটা খাবে? প্রত্যুত্তরে কাসপিয়া বলে উঠল, আমার খিদে নেই। ইয়াস বলল রেগেই, খেলে খাও নইলে না খাও। কথাটা বলেই উঠে চলে গেল ইয়াস। কাসপিয়া কেবল শূন্য চোখে তাকিয়ে রইল ইয়াসের যাওয়ার দিকে। সাথে কাসপিয়া মনে মনে ইয়াসকে বকাঝকা করলো। কাসপিয়ার ফর্সা মুখটা অন্ধকারে ঢেকে গেছে। ভাবছে ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে কাসপিয়া, লোকটা এমন কেন? সুন্দর করে কথা বললে কি আল্লাহ পাপ দেবেন ওনাকে? রাত অনেক হয়েছে, দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারিদিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে কাসপিয়া। পুরো রুমে সে ছাড়া আর কেউ নেই। এতক্ষণ ধরে একা একা বসে থাকতেই বিরক্ত লাগছে ওর। বাইরে গিয়ে যে কারোর সাথে কথা বলবে সেই সাহসটাও নেই তার। এখানে সবাই তো অচেনা তার কাছে। আবার তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকতেই দেখেছিল সবার ব্যবহার। কেউ যে খুশি হয়নি তাকে দেখে, বুঝতে বাকি নেই সেটা কাসপিয়ার। হুট করেই কাসপিয়ার মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে রয়েছে। ঘুরে তাকাতেই রাগত স্বরে কেউ বলে উঠল ওকে, এই মেয়ে, তোমার নাম কি? মাথা নুয়ে কাসপিয়া উত্তর দিল সুফিয়াকে। আমার নাম কাসপিয়া। সুফিয়া বলে উঠল তখন, ইয়াসকে তুমি চেনো? কতদিন হলো তুমি চেনো? বুঝে শুনে বিয়ে করেছো তো? কাসপিয়া কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল মেয়েদের দিকে। কি বা সে উত্তর দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। দুজনে কথা বলার মাঝখানে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসলো তখন। ফলে দুজনেই তাকালেন সেই ব্যক্তিটির দিকে। ইয়াস তখন গম্ভীর কণ্ঠে বলে উঠল তার মাকে, তুমি আব্বুকে বুঝে শুনে বিয়ে করেছিলে তো আম্মু? ছেলে এরকম কথায় রাগ হলো প্রচুর সুফিয়া বেগমের। কটমট করে বলে উঠলেন সুফিয়া বেগম, কিসের সাথে কি মেশাচ্ছ তুমি ইয়াস? ইয়াস চোখের ইশারায় রুমে যেতে বলল কাসপিয়াকে। দাঁড়ালো না কাসপিয়াও, ফটাফট মাথা নাড়িয়ে সাই জানালো ইয়াসের কথায়। ওর পাশ কাটিয়ে চলে গেল রুমে। মায়ের মুখোমুখি এসে আবারও জিজ্ঞেস করে উঠল ইয়াস, আহ আম্মু, রাগ করছো কেন? তুমি আমাকে বলো, আব্বুকে কি তুমি বুঝে শুনে বিয়ে করনি? ছেলের কথায় থতমত খেয়ে গেলেন মিসেস সুফিয়া। এই ছেলের মধ্যে এত পরিবর্তন এলো কি করে? ইয়াস এতটা পাল্টে গেছে যে মায়ের মুখে মুখে কথা বলছে। নিজেকে স্বাভাবিক করে সুফিয়া বলে উঠল ইয়াসকে, বুঝে শুনেই করেছি। অবুঝের মতো কথা বলছো কেন ইয়াস? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, অবুঝের মতো কথা তুমি বলছো আম্মু? ও আমাকে না চিনলে বিয়ে করবে কেন? আমার হাত যখন ধরেছে বুঝে শুনেই ধরেছে নিশ্চয়ই। ছেলের এরকম যুক্তি শুনে হতভম্ব বনে গেলেন সুফিয়া বেগম।
চোখ মুখ বিস্ময় নিয়ে বলে উঠলেন কেবল। ইয়াস। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, আমার ভালো খারাপ নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে হলো আম্মু? আর তাছাড়া তোমার ওই ছেলে কোথায়, যার জন্য আমাকে সবসময় নিজের থেকে দূরে দূরিয়ে রাখতে? ছেলের এমন কথায় অভিমানে আভাস পেলেন সুফিয়া বেগম। আপিয়াই বা ইয়াস কেউ ছিল না তখন। দত্তক নিয়েছিলেন 1-2 বছরে একটা বাচ্চা ছেলেকে। শখ করে নাম রেখেছিলেন ঈশান। তার 2-3 বছর পর আপিয়া এলো ওনার কোল আলো করে। পরে ইয়াস। ছোটবেলা থেকেই ইয়াস আর আপিয়ার তুলনায় ইয়াসকে বেশি আদর করতেন সুফিয়া বেগম। এক সময় সেই চঞ্চল ইয়াসকে পাঠিয়ে দিলেন লন্ডনে। ছেলে ওনার আগের মতো আর চঞ্চল নেই, বড় হয়েছে এখন, বুঝতে শিখেছে বাস্তবতা। তার সাথে মায়ের সাথে দূরত্বও বেড়েছে তার। প্রতিদিন ছেলেকে ফোন দিয়ে কত কি বলতেন সুফিয়া বেগম। বোঝাতে চাইতেন তিনি কখনোই আলাদা করে দেখেননি কাউকে। মনে হতো ইয়াসের ভুল ভেঙেছে। প্রথম প্রথম ফিরে আসতে চাইতো না ইয়াস, কিন্তু সুফিয়া বেগম ফোনের অম্বিতম্বি করতেন ছেলের ওপরে। ছেলেটা জেদ করে এতদিন বারবার বলার পরেও আসতে রাজি হয়নি দেশে। হুট করেই 2 দিন আগে ফোন দিয়ে জানালো সে আসছে। খন্দকার মঞ্জিলে খুশি যেন ফিরে এসেছিল সে সময়। কিন্তু প্রথম দিনই যে ছেলের সাথে আবার তিক্ততা বাড়বে ওনার ভাবনাতেই ছিল না। সুফিয়া বেগম গটগট করে হেঁটে দরজা পর্যন্ত গেলেন। ফিরে তাকিয়ে আবার শক্ত কণ্ঠে বললেন ইয়াসকে, কিছু শাড়ি রেখে গেলাম, তোমার বউকে বলো শাড়িটা পরার অভ্যেস করে নিতে। খন্দকার বাড়ি বউরা এসব থিপিস পরে ঘুরে না। এদিকে ইয়াস ভ্রুকুচকে তাকিয়ে আছে মায়ের দিকে, কিছু বলল না অবশ্য। আর সুফিয়া বেগমও তার ছেলের সাথে কথা বাড়াতে চাইলেন না, তাই চলে গেলেন ওখান থেকে। ছাদের সুন্দর করে বসার জায়গা আছে। এই সময়টাতে বাড়ির সবাই এসে আড্ডা দেয় ওখানে। ইয়াস এতদিন মিস করেছে বাড়ির প্রত্যেককে। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর মনে ভাবছে কি যেন। হঠাৎই চমকে উঠল, মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখলো উজ্জ্বলকে। হাসলো ইয়াস। এই লোকটারই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। উজ্জ্বল হলো আফিয়ার হাজবেন্ড, আবার ইয়াসের চাচাতো ভাই। উজ্জ্বলের আব্বু আম্মু মারা গেছেন সেই কবেই। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন এক অ্যাক্সিডেন্টে মারা যান তারা। তখন থেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন সুফিয়া বেগমই। ছেলেটা ভালো আর সুদর্শন, মেয়েকে তাই তুলে দিয়েছেন ওর হাতে। বয়সে উজ্জ্বল ইয়াসের থেকে অনেকটাই বড়, তবুও দুজনের মধ্যে যেন বন্ধুত্বের সম্পর্ক। উজ্জ্বল আলতো করে ধাক্কা দিল ইয়াসের কাঁধে। একগাল হেসে বলে উঠল, কেমন আছো শালাবাবু? শুনলাম বউ নিয়ে এসেছ। উনি কি সেই সৌভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? উজ্জ্বলের কথায় মুচকি হাসলো ইয়াস, তাকালো আকাশ পানে। কিছুক্ষণ অভাবে থেকেই বলে উঠল উজ্জ্বলকে ইয়াস, তা তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? উজ্জ্বল তখন বলে উঠল, ভালোই। তা তুমি কি কথাটা কাটাতে চাইলে বুঝি? ইয়াস প্রত্যুত্তর করল, কি জানতে চাইছো তুমি? ইয়াসের কথার উত্তরে উজ্জ্বল বলে উঠল, বিয়েটা হলো কিভাবে? সব কিছুই কি আগে থেকে সেট করে রেখেছিলে? এদিক দিয়ে কাজটা কিন্তু তুমি মির্জাপুরের মতোই করলে। সব কথা এই দুলাভাইকে বলো, অথচ বিয়ের কথাটা বললে না। উজ্জ্বলের কথার প্রতি উত্তরে ইয়াস শান্তভাবেই বলে উঠল, বলবো বলেই তো ডেকেছি তোমায়। মেয়েদের মতো গাল ফুলিয়ে আমার মুডের 12টা বাজিও না তো। ইয়াস আর উজ্জ্বল দুজনে গিয়ে বসেছে চেয়ারে। সিমি এসেছে মামা আর বাবার জন্য চা বানিয়ে নিয়ে। ইয়াস আসার পর এইমাত্রই দেখা হলো সিমির সাথে। বয়স ওর 16 কি 17 হবে। মেয়েটা যখন ক্লাস 4-এ পড়ে তখন দেশ ছেড়েছিল ইয়াস। সেখানেই লন্ডনে ওর ফুপির বাসাতেই উঠেছিল ইয়াস। মায়ের আদর খুব কম পেয়েছে, যেটুকুন ভালোবাসা পেয়েছে সেটা ফুপিরই। এই একজন মানুষকে ইয়াস বড্ড ভালোবাসে, নিজের থেকেও বেশি। ওর ফুপির কোনো ছেলে মেয়ে নেই, তাই উনি ইয়াসকে নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন সেই ছোট্টবেলা থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো বছর। সেই ছোট্ট সিমিটা এখন আর ছোট নেই, বড় হয়েছে। ইয়াসও আর আগের মতো ছন্নছাড়া বাউন্ডুলে নেই। বাড়ির পরিবেশ এবং প্রতিটি মানুষের পরিবর্তন লক্ষ্য করেছে এসেই। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে, হয়েছে ইয়াস নিজেও। সিমি কিছুক্ষণ কথা বলে তার বাবা আর মামার সাথে, তারপর চলে যায় সেখান থেকে। চায়ের কাপে চুমুক দিয়ে ইয়াস ভাবছে কাল সন্ধ্যার কথা। উজ্জ্বল ওদিকে চোখের চশমাটা ঠেলে অধিক আগ্রহে অপেক্ষা করছে ইয়াসের কথা শুনতে।
এতক্ষণ বসে থাকার পর উজ্জ্বলের এবার ধৈর্যের বাঁধ ভাঙছে। এই ছেলে এত সময় ধরে বলছে না কেন সবটা। উজ্জ্বল চায়ের কাপে চুমুক দিয়ে অধৈর্য কণ্ঠে এবার বলে উঠল ইয়াসকে, কি হলো শালাবাবু, তাড়াতাড়ি বলো তোমার বিয়ের কাহিনীটা। উজ্জ্বলের কথায় বেশ বিরক্ত হলো ইয়াস। ভ্রু কুচকে তাকালো উজ্জ্বলের দিকে। উজ্জ্বল সেসবে পাত্তা দিল না। ইয়াসের রাগে তাকে আপাতত জানতে হবে কিভাবে কি হলো ইয়াসের। ইয়াস ততক্ষণে নিজের হাতে থাকা চায়ের কাপটা রেখেছে টেবিলে। ভাবছে কাল সন্ধ্যের ঘটনা। ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিল ইয়াস। উদ্দেশ্য শুধু বাড়ির লোকেদের সাথে দেখা করা নয়, এসেছে অন্য কাজে ও। এই উশিলায় সবাইকেও দেখা যাবে এই আর কি। এত বছর পর বাড়িতে আসছে শুনেই সবাই নিশ্চয়ই খুশি হয়েছেন। তার আশাতে খুশি না হলেও অবাক হবে না। ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি বললেই চলে। মায়ের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান ইয়াসের। বিদেশের মাটিতে সেই কবেই পা রেখেছিল। বাড়ির সবার জন্য কষ্ট হতো ওর। কতবার চলে আসতে চেয়েছে দেশে, প্রতিদিন কল দিয়ে কান্নাকাটি করত ফিরে আসবে বলে। কিন্তু মায়ের বড়সড় ধমকে চুপ হয়ে যেত আবার। নিজেকে গুছিয়ে নিয়েছে ইয়াস। এখন আর সেই ভাবনার আগের মতো নেই। অল্পতেই ভেঙে পড়ে না ও। কেমন গম্ভীর হয়ে গেছে এখন। কেউ ভালো কথা বললেও অকারণে রাগ দেখায় তার উপরে। তবে ইয়াস তো এরকম ছিল না। পরিস্থিতি বাধ্য করেছে ওকে এতটা কঠোর হতে। এইগুলোই ভাবছিল আর ড্রাইভ করছিল ইয়াস। তখনই কোথা থেকে বিয়ের সাজে একটা মেয়ে দৌড়ে এসেছে ওর গাড়ির সামনে। অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে। হাতে পায়ে কিছুটা ব্যথাও পেয়েছে। ইয়াস দ্রুতই গাড়ির ব্রেক কষল। রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে। আর একটুর জন্যই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তারপর আর কি হতো? এই অ্যাক্সিডেন্টের জন্য লোকজন ইয়াসকেই দোষারোপ করতো নিশ্চয়ই। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে দাঁড়ালো ইয়াস। চোখ মুখ শক্ত করে ওকে বলে উঠল, এই মেয়ে, চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছো? এখনই তো একটা অঘটন ঘটে যেত। ইয়াসের কথায় মেয়েটা ছড়ো ছড়ো চোখে তাকালো ইয়াসের দিকে। ইয়াস তখনই লক্ষ্য করলো কান্নার কারণে চোখ মুখ ফুলে আছে মেয়েটার। চোখের কাজল লেপটে গেছে। লাল শাড়িতে বসে থাকা মেয়েটার দিকে চোখ যেন আটকে গেল ইয়াসের। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা যায়। ইয়াসের দেখা সবচেয়ে সুন্দরী রমণী বললেও খুব একটা ভুল হবে না। ইয়াসের কেন যেন মনে হচ্ছে আগেও মেয়েটাকে দেখেছে সে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াস। চলে যেতে নিলেই দু হাত দিয়ে ইয়াসের পা আঁকড়ে ধরল মেয়েটা। কন্দনরত অবস্থাতেই বলে উঠল ইয়াসকে, আমাকে আমাকে প্লিজ বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। মেয়েটার কথায় হতবাক হয়ে ওর দিকে দৃষ্টি ফেলল ইয়াস। কি বলছে মেয়েটা? কে মারবে ওকে? নিজেকে স্বাভাবিক করে ইয়াস। হাত ধরে মাটি থেকে তুলল মেয়েটাকে। চোখ মুখ শুকিয়ে আছে মেয়েটার। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খায়নি। ইয়াসের কেমন যেন একটু মায়া হলো এই অপরিচিত মেয়েটার জন্য। তাই পাশের দোকানের সামনে রাখা বেঞ্চে নিয়ে বসালো ওকে। এরপর শান্ত কণ্ঠে ইয়াস বলে উঠল মেয়েটাকে, এই মেয়ে, তুমি কিছু খাবে? তখনই উপর নিচ মাথা নাড়িয়ে বলল মেয়েটা, পানি খাবো, আমাকে একটু পানি দিন প্লিজ। এদিকে দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটাও কেমন যেন মায়া ভরা চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিছু হয়তো ভাবছেন মনে মনে। খারাপ লাগলো ওনার। ইয়াস উঠে যাওয়ার আগেই লোকটা গ্লাসে করে পানি নিয়ে এলেন ওর সামনে। বললেন চিন্তিত কণ্ঠে, কি হয়েছে মামুনি তোমার? কাসপিয়া হয়তো চিনে লোকটাকে। কিছু না বলে কান্না করে দিয়েছে ও। ইয়াসও বারবার বুঝিয়ে বলছে ওকে কি হয়েছে সম্পূর্ণটা বলতে। কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কাসপিয়ার মধ্যে। আগের মতোই কান্না করে যাচ্ছে সে। ইয়াসের হয়তো ভালো লাগলো না বিষয়টা। ধমকের স্বরে বলে উঠল কাসপিয়াকে, এই মেয়ে, কান্না থামিয়ে কেন আমায় আটকিয়েছ বলবে আমাকে? ইয়াসের কথায় কাসপিয়া তাকালো পাশে বসে থাকা লোকটির দিকে। মানুষটাকে পুরোপুরি অচেনা লাগছে ওর। আগে কোথাও দেখেছে বলে মনে হলো না। কাকে না কাকে হাতে পায়ে ধরে আটকিয়েছে ভাবতেই কেমন অস্বস্তি হচ্ছে কাসপিয়ার। ইয়াস বিরক্ত হলো এবার। উঠে চলে গেল ওখান থেকে। ইয়াস গাড়িতে উঠে স্টিয়ারিং এ হাত রেখেছে। ঠিক তখনই ওর ফোনটা বেজে উঠল। ফলে কিছু সময় ধরে কথা বলার পর যখনই গাড়িটা স্টার্ট দিবে তখনই গাড়ির মিররে দেখতে পেল ইয়াস।
কিছুক্ষণ আগে দেখা হওয়া সেই মেয়েটিকে কেউ একজন জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চায়ের দোকানিও কান্নাকাটি করছেন, প্রাণপণে চেষ্টা করছেন ওদের থেকে মেয়েটাকে বাঁচাতে। দ্বিতীয়বার গাড়ি ব্রেক কষল ইয়াস। দ্রুত নেমে গিয়ে সামনে দাঁড়ালো ওদের। দোকানি তখন পায়ে পড়ে বললেন ইয়াসকে, মেয়েটাকে বাঁচাও বাবা, ওর কেউ নেই, ওরা মেরে ফেলবে ওকে। ইয়াস পাটা সরিয়ে নিল, হাত ধরে ভদ্রলোককে তুলে বলে উঠল সে, চাচা উঠুন, করছেন কি আপনি? উনি আগের মতোই কান্না করতেছেন, হাত দুটো জোর করে বলতেছেন ইয়াসকে, মেয়েটাকে বাঁচাও বাবা। এদিকে ইয়াসকে দেখেই ছেলে দুটো থেমে গেছে। ওদের পাশেই এক চল্লিশার্ধ বয়সের লোক দাঁড়িয়ে আছে। কপাল কুঁচকে তিনি তাকিয়ে আছেন ইয়াসের মুখ পানে। দেখেই বোঝা যাচ্ছে খুব একটা খুশি হয়নি ইয়াসকে দেখে। ইয়াস তখন বাঁকা হেসে লোকটাকে বলে উঠল, সামনেই কিন্তু পুলিশ স্টেশন। লোকটা তখন প্রতি উত্তর করলো ইয়াসের কথার, তো কি হয়েছে, তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে? ইয়াস তখন লোকটাকে বলে উঠল স্বাভাবিক স্বরে, যাকে নিয়ে আপনি টানাটানি করছেন সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন এটা? ইয়াসের কথায় লোকটা কপাল কুঁচকে একবার কাশফিয়ার দিকে তাকিয়ে আরেকবার তাকালো ইয়াসের দিকে। ইয়াসের বলা কথাটা তার পছন্দ হয়নি, তা ওনার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। লোকটা তখন দাঁত কটমট করে ইয়াসকে বলে উঠল, বাদরামি করার জায়গা পাও না ইয়াস, সম্পর্কে ও তোমার হবু মামি হয়। ইয়াস প্রতি উত্তর করলো লোকটার কথা শুনে, আপনি আমার কোন জন্মের মামা লাগেন? প্রতি উত্তরে আহাদ বলে উঠল, তোমার আম্মু, অর্থাৎ আমার বোন। আর কিছু বলতে পারল না, তার আগেই ইয়াস রক্তচক্ষু নিয়ে তাকালো ওনার দিকে। ইয়াসে এমন চাহনিতে হয়তো লোকটা ভয় পেল। কাশফিয়া ধরে রাখা হাতটা ছেড়ে দিল তখনই। ইয়াসের খুব একটা অসুবিধা হয়নি লোকটাকে চিনতে। ছোটবেলায় নানা বাড়ি গিয়েছে হাতে গোনা দু একবার। ওর নানার এক ড্রাইভার ইয়াসের আম্মুকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বিধায় সবসময় নিজের সবটা দিয়ে হলেও সাহায্য করতেন আহানাদ পরিবারকে। কিন্তু অকালেই চলে গেল আহাদের আম্মু। এরপর ইয়াসের নানা আহাদকে নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে। আহাদের বাজে স্বভাবের জন্য আহাদকে তেমন কেউ পছন্দ করতো না। সুফিয়া বেগমের সাথে সম্পর্ক ভালো না হলেও বেশ কয়েকবার এসেছেন খন্দকার মঞ্জিলে। ইয়াসের পুরোপুরি মনে আছে আহাদকে। আহাদ কাশফিয়ার হাতটা ছাড়তেই ও ছুটে গিয়ে দাঁড়ালো ইয়াসের পেছনে। তখনই ইয়াসের বয়সী কয়েকটা ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছে ওখানে। সবাই হয়তো চেনে ইয়াসকে, আবার একই পাড়ায় হওয়ায় কাশফিয়াকেও কম বয়সী সকলেই চেনে। ওদের সবাইকে একসাথে এদিকে আসতে দেখে আহাদের সাথে দুটো ছেলে নিজেদের জান বাঁচিয়ে পালিয়েছে অনেক আগেই। ইয়াস এক পা দু পা করে এগিয়ে গেল আহাদের কাছে, চোখ মুখ শক্ত করেই বলে উঠল, বিয়ে করবেন? ইয়াসের আবভাব ভালো ঠেকছে না আহাদের কাছে। ছেলেটাকে ভালো করেই চেনে ও, খারাপ কিছু হতে পারে বুঝেই আমতা আমতা করে বলে উঠল আহাদ, না না, বিয়ে করব না আমি। আহাদের কথায় ইয়াস প্রতি উত্তর করল গম্ভীর কণ্ঠে, না কেন, চলুন আজকেই আপনাকে বিয়ে করাবো আমি। আহাদ তখন দুপাশে তাকিয়ে দেখল, তারপর কথা না বলেই দৌড় লাগালো উল্টো রাস্তায়। ইয়াসের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো খিলখিল করে হেসে উঠল আহাদের ওই রকম দৌড়ানো স্টাইল দেখে। হাসল না কেবল কাশফিয়া, এখনো আগের অবস্থাতেই দাঁড়িয়ে আছে সে। কোথায় যাবে, কি করবে ভাবছে এই সব। ইয়াস এগিয়ে এলো কাশফিয়ার কাছে। ওর পাশে দাঁড়িয়ে থাকা তুহিনকে উদ্দেশ্য করে বলে উঠল ইয়াস, মেয়েটাকে তোমরা চেনো তো? তখনই তুহিন বলে উঠল, জি ভাইয়া। তুহিনের উত্তর শুনে ইয়াস বলে উঠল শান্তভাবেই, ওকে, তাহলে ঠিকঠাক ওকে বাসায় পৌঁছে দাও। তখনই ওদের দুজনের কথার মাঝে কাশফিয়া বলে উঠল, পালিয়ে এসেছি কি ফিরে যাওয়ার জন্য? মেয়েটা সোজাসাপটা উত্তরে ভরকালো না কেউ, তবে ওরা হয়তো জানে কাশফিয়া এমনই। ইয়াস কিন্তু ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। ইয়াসের তাকানো দেখে কাশফিয়া নিজের চোখ সরালো অন্যদিকে। ইয়াস বুঝলো মেয়েটার যাওয়ার জায়গা নেই, কিন্তু নিজের সাথেই বা নিয়ে যাবে ও কোন পরিচয়ে? কি যেন ভেবে গম্ভীর কণ্ঠে ইয়াস বলে উঠল, ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানেই। কথাটা বলেই ইয়াস চলে যাচ্ছিল ওখান থেকে। তখনই মাটিতে পড়ে থাকা কাঁচের ফ্রেমের একটা ছবি লাগলো ওর পায়ে। হাতে নিয়ে পরিচিত মুখ ঠেকলো ছবিটাতে। চোখ বুজে বিস্ময় নিয়ে ইয়াস একবার তাকালো কাশফিয়ার দিকে, পরে আবার ছবিটাকে দেখলো ভালো করে। মনে পড়ল ওর
তখন যখন এসে মাটি থেকে টেনে তুলছিল কাশপিয়াকে, ওর হাত থেকেই পড়েছিল ছবিটা। আস্তে আস্তে কাশপিয়ার কাছে ইয়াস হেঁটে এসে জিজ্ঞেস করে উঠল, ওকে, ছেলেটাকে? কিছু সময় পরে উত্তর দিল কাশপিয়া, এটা আমার ভাইয়া। কাশপিয়ার উত্তর শুনে ইয়াস আবার বলে উঠল, তোমার আব্বু আম্মু নেই? কাশপিয়া তখন শান্ত স্বরেই বলল, না। ইয়াসের ঠোঁটের কোণে হাসি উঠল মুহূর্তেই। এই মেয়েটাকে খুঁজতেই সে এসেছে বাংলাদেশে। এত তাড়াতাড়ি যে পেয়ে যাবে ধারণাতেও ছিল না ইয়াসের। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার ইয়াসের। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতেই কাশপিয়া চোখ ভরে এলো পানিতে। কান্না আটকে রাখতে ব্যর্থ হলো কাশপিয়া। মুখে হাত চেপে কান্না করে দিল তখনই। নিজে এত বড় বাড়ি এখন মামির দখলে। ভাইয়াও বেঁচে আছে না মারা গেছে ও তা জানে না। কষ্ট তো হবেই। এত বড় শহরে কার কাছেই বা যাবে মেয়েটা। ইয়াস চোখের ইশারায় আশেপাশে থাকা সবাইকে চলে যেতে বলল। অপেক্ষা না করে ইয়াসের আদেশ পালন করলো সবাই। ইয়াস মিশে মিশে ভয় দেখিয়ে বলে উঠল কাশপিয়াকে, এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে ওই বুড়োর হাতেই তুলে দেব কিন্তু তোমায়। ইয়াসের কথা শুনে কান্না থামালো কাশপিয়া। মনে হলো কাশপিয়ার লোকটা হয়তো কোনোভাবে চেনে ওর ভাইকে। নিজেকে স্বাভাবিক করে বলে উঠল ইয়াসকে, আপনি কি আমার ভাইয়াকে চেনেন? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, চিনি তো। ইয়াসের কথা শুনে কাশপিয়া হাসল। চোখে পানি মুছে ইয়াসের দুটো হাত ধরে পড়ে উঠল নমনীয়ভাবে, চলুন তাহলে আমাকে একবার ভাইয়ের সাথে কথা বলিয়ে দেবেন প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলবো, ও ঠিক আছে কিনা এতটুকুই কেবল জিজ্ঞাসা করব। ইয়াস তখন শান্ত হতে বলে উঠল কাশপিয়াকে, হাত দুটো শক্ত করে ধরেই আদুরে গলায়, তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করো না ওর জন্য, কিন্তু ওর তো আসতে সময় লাগবে। তাহলে তুমি এখন যাবে কোথায়? কোনো কিছু না ভেবেই অবুঝের মতো বলে উঠল কাশপিয়া, কোথায় আবার, আপনার সাথে নিয়ে চলুন আমাকে। ইয়াস হয়তো অপেক্ষা করছিল এটারই। বাঁকা হাসল কি যেন ভেবে। বর্তমান কথাটা বলা শেষ হতেই থামলো ইয়াস। ওর পাশে দাঁড়িয়ে আছে উজ্জ্বল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। ইয়াস তা দেখে বিরক্ত হলো উজ্জ্বলের এমন চাহনিতে। ইয়াস উজ্জ্বলকে বলে উঠল, মুখে মাছি ঢুকে যাবে দুলা ভাই, এভাবে হাঁ করে আছেন যে? ইয়াসের কথায় ধ্যান ভাঙল উজ্জ্বলের। ফলে কৌতূহলী হয়ে উজ্জ্বল জিজ্ঞেস করে উঠল ইয়াসকে, তারপর তারপর কি হলো শালাবাবু? ইয়াস অন্যদিকে তাকিয়ে হাসল। তারপর নিজেকে স্বাভাবিক করে উজ্জ্বলকে বলে উঠল, তারপর আবার কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকেও বাসর হবে। ইয়াসের কথা শুনে চমকালো উজ্জ্বল। গম্ভীর ইয়াস কি না রসিকতা করছে আজ? সব কি তাহলে বিয়ে নামক ওই ঔষধেরই কাজ, যে ঔষধ গভীর বদমেজাজি ইয়াসকে রোমান্টিক বানিয়ে তুলেছে? ইয়াস রুমে আসছিল, তখনই ধাক্কা লাগলো কারোর সাথে। সামনে মেয়েটা ভাবলো ইয়াস ধরে নেবে ওকে, কিন্তু ইয়াস দাঁড়িয়ে আছে সেই আগের মতোই। মেয়েটা তো এদিকে দপ করেই পড়ে গেল মেঝেতে। কোমরে হাত দিয়ে ইয়াসের মুখ পানে তাকিয়ে বলল সে, এটা কি হলো ইয়াস? প্রত্যুত্তরে ইয়াস স্বাভাবিকভাবেই বলে উঠল, আমার সামনে দপ করে এক আলুর বস্তা পড়ল। ইয়াসের কথা শুনে রুহি রেগে বলে উঠল, কি? আমি আলুর বস্তা? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, তা নয়তো কি? কথাগুলো ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টি রেখেই বলে উঠল ইয়াস। কথা বলা শেষে চলে যাচ্ছিল নিজের রুমে। মেঝেতে বসে থাকা রুহি উঠে দাঁড়িয়ে তখন বলে উঠল ইয়াসকে, আমি কি দেখতে এতটাই খারাপ ইয়াস? আমার দিকে তাকালে কি পাপ হতো তোমার? রুহির কথা শুনে ইয়াসের পা জোড়া থেমে গেল। এগিয়ে এলো রুহির কাছে। রুহির প্রশ্নের উত্তরে বলে উঠল ইয়াস, তুমি জানো আমি বিবাহিত। আমার সুন্দরী বউ থাকতে তোমার দিকে তাকাবো কেন আমি? ইয়াসের কথা শুনে রুহি পিছিয়ে গেল কয়েক পা। এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। কি বলল ইয়াস? সে বিবাহিত? ইয়াস কি মজা করছে রুহির সাথে? রুহি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে উঠল ইয়াসকে, তুমি কি আমার সাথে মজা করছো ইয়াস? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, সিরিয়াস বিষয় নিয়ে আমি ঠাট্টা মজা করি না রুহি, এটা তুমিও ভালো করেই জানো। কথাটা বলেই ইয়াস চলে গেল নিজের রুমে। আর এদিকে রুহি নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে। রুহি ভিতরটা শুকিয়ে এলো। মাথাটা কেমন ভন করছে ওর। ইয়াস কি সত্যিই বলছে এসব? হোস্টেল থেকে বাড়িতে আসলো কিছুক্ষণ আগেই। সিমিকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করেছিল ইয়াস এসেছে কিনা। উত্তর পাওয়ার সাথে সাথেই রুহি চলে এসেছে এখানে।
এখানে এমন কিছু শুনতে হবে জানলে সে আসতোই না কোনোভাবেই। সিমি এসে দাঁড়িয়েছে রুহির পাশে, বলছে ওকে, ফুপ্পি তুমি কখন এসেছো? রুহি নিজেকে স্বাভাবিক করেই বলে উঠল, এই তো এখনই। প্রতি উত্তরে সিমি বলে উঠল, ফুপ্পি তুমি ঈদের ছুটিতে এসেছো তাই না? এবার আর তোমাকে যেতে দিচ্ছি না। আমি মামাই আর তুমি মিলে ঘুরতে যাব, সাথে নতুন মামিকেও নেব। তখনই রুহি অবাক হয়ে বলে উঠল সিমিকে, নতুন মামি মানে? সিমি প্রত্যুত্তর করল তখনই, হ্যাঁ মামাই বিয়ে করেছে, আবু বলেনি তোমাকে? সিমির কথা শুনে রুহির মুখটা অন্ধকারে ঢেকে গেল মুহূর্তেই। কেন যেন রাগ হলো ওর। ধমক দিয়ে বলে উঠল সিমিকে, সিমি এত কথা কিসের? পড়তে যা, তোর না পরীক্ষা সামনে। রুহির কথা শুনে সিমির হাসি মুখটা চুপসে গেল মুহূর্তেই। ফুপির মেজাজ খারাপ হলো কেন বুঝল না সিমি। চুপচাপ চলে গেল রুহির কাছ থেকে। বিকেলে অনেক আত্মীয়রা এসেছে ইয়াসকে দেখতে। ইয়াসকে দেখতে এসে যখন শুনলেন ইয়াস বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছেন, তখন কত রকমের কথা বললেন। কেউ কেউ তো বলেছিলেন বিদেশেই হয়তো বিয়ে করে নিয়েছিল এই মেয়েকে, তাই সে এত করে বলার পরেও আসেনি এতদিন। তখন সুফিয়া বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সিমিকে পাঠিয়েছেন কাসপিয়াকে নিয়ে আসতে। সবাই দেখতে চাইছিল ওকে। মাথায় ওড়না টেনে রুম ভর্তি মানুষের সামনে এসে দাঁড়িয়েছে কাসপিয়া। পরনে শাড়ির বদলে থ্রি-পিস দেখেই মেজাজটা খারাপ হয়ে গেছে সুফিয়া বেগমের। তিনি কিছু বলবেন তার আগেই পাশের বাড়ির এক ভদ্র মহিলা বলে উঠলেন, কি ব্যাপার সুফিয়া, বাড়ির বউয়ের এমন সাজ কেন? তোমাদের বাড়ির বউয়েরা তো এভাবে থাকে না। তাছাড়া এই মেয়ের বয়স তো আমাদের সিমির মতোই হবে। তবে যাই বলো, ইয়াসের পাশে এই মেয়েকে মানায় না। এদের কিছু কথা কাশ্মীরও কানে গেল। অস্বস্তি হচ্ছে এসব শুনতে, তাই মাথাটা নুয়ে নিয়েছে তখনই। এবার সুফিয়া বেগম উঠে এলেন কাশ্মীর কাছে। আস্তে আস্তে বললেন ওকে, এই মেয়ে তোমাকে শাড়ি পরতে বলেছিলাম না? এসব কি পরেছো? আমার গুণধর ছেলে কি তোমাকে শিখিয়ে দিয়েছে মা যা বলবে তার উল্টোটা করবে? এদিকে সুফিয়া বেগমের উদ্দেশ্যে কাসপিয়া মেয়ের দিকে তাকিয়েই আমতা আমতা করে বলে উঠল, আসলে আমার শাড়ি পরার অভ্যেস নেই। তখনই আফিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তা কি বড়লোক ছেলে পটানোর ভালোই অভ্যেস আছে তাই না? সবার সামনে আফিয়ার এমন কথায় অস্বস্তিতে পড়লেন সুফিয়া বেগম। উজ্জ্বল মাত্রই অফিস থেকে এসেছে, স্পষ্টই শুনেছে আফিয়ার কথা। তখনই ধমক দিয়ে উঠলেন আফিয়াকে উজ্জ্বল, আহ তোমার কি সুবুদ্ধি হবে না কখনোই? মেহমানদের সামনে নতুন বউকে কি বলছো এসব? সাথে সাথে আফিয়া রাগী কণ্ঠে বলে উঠল, যা বলেছি ঠিক বলেছি। তুমি জানো না আমাদের রুহি ইয়াসকে পছন্দ করে। এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলেই কি আমি মেনে নেব নাকি? তখনই হঠাৎ পেছন থেকে ইয়াস গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি মানার বা না মানার কে আপু? আমার জীবন আমার ইচ্ছে। আমি কাকে বিয়ে করব না করব এটা কি তোমরা বলে দেবে? এই খন্দকার মঞ্জিলের সমস্ত নিয়মকানুন কি কেবল আমারই জন্যই? পুরুষালী গম্ভীর কণ্ঠের এমন কথায় থমকালো সবাই। চুপ করে গেল আফিয়াও। ঘরভর্তি মেহমান সহ বাড়ির সবার দৃষ্টি তখন ইয়াসের দিকে। রুম থেকে বেরিয়ে এসেছে রুহিও। দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। ইয়াস এগিয়ে এলো কাশ্মীর কাছে, হাত টেনে নিজের কাছে আনলো ওকে। এদিকে কাশ্মীর ইয়াসকে দেখেই মুহূর্তের মধ্যে চিন্তা ভাবনা সব দূরে সরে গেল। ইয়াস তখন সবার উদ্দেশ্যে বলে উঠল, ও ছোট, বয়সে আমার সাথে যায় না, এটা কোনো ব্যাপার না। আমি ওকে খাইয়ে পরিয়ে বড় করে নেব। আমার পাশে উপমাকেই মানায়। আই রিপিট, উপমাকেই মানায়। আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার দায়িত্ব দেইনি আমি। ইয়াসের কথা শুনে সবার মুখগুলো চুপসে গেল মুহূর্তেই। লজ্জায় মাথা নিচু করে ফেললেন নিজেদের। ইয়াস এবার ওর আম্মুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তড়িঘড়ি করে ছেলের সামনে দাঁড়ালেন সুফিয়া বেগম। স্বামীও ওনার বাসায় নেই এই সময়টাতে। চিন্তিত কণ্ঠে বললেন সুফিয়া বেগম ছেলেকে, চলে যাবে মানে? কোথায় তুমি চলে যাবে? ইয়াস তখন ভাবলেস ভাবেই উত্তর দিল, থাকার জায়গার অভাব হবে না আম্মু। যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। ইয়াসের কথায় আপিয়া ছোট ছোট চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। কি বা বলেছে সে?
ইয়াসের কাছে বোনের চেয়ে বাইরে একটা মেয়ে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আফিয়া এবার ভাইয়ের কাছে গেল, বলে উঠল, বাইরে একটা মেয়ের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলছিস ইয়াস? এই মেয়েই তোর সব হলো? আমরা বুঝি কেউ নই? আফিয়ার কথায় ইয়াস বলে উঠল, ও আমার হাত ধরে আমাকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছে আপু, সেখানে আমি কিভাবে ওর অপমান সহ্য করি? সুফিয়া বেগমের রাগও কম হয়নি আফিয়ার কথায়। চোখের ইশারায় শাসালেন মেয়েকে। ক্ষমা চাইতে বললেন ইয়াসের কাছে। আফিয়াও ভাইয়াকে বড্ড ভালোবাসে, চাইছে না কোনোভাবেই বাড়ি ছাড়া হোক সে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সরি বলেছে কাশপিয়াকে। কাশপিয়ার কেমন খারাপ লাগলো আফিয়ার জন্য। কাশপিয়া কিছু বলতে নিতেই ইয়াস চোখের ইশারায় চুপ থাকতে বলল ওকে। সেটা দেখেই উজ্জ্বল মিটিমিটি হেসে বলে উঠল ইয়াসকে, এই না হলো আমার শালা, বউকে এভাবেই ভালোবাসতে হয়। প্রত্যুত্তরে ইয়াস কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। চোখে মুখে এখনো রাগ স্পষ্ট রয়েছে। সুফিয়া বেগম জানেন ছেলের রাগ সম্পর্কে, হাতে পায়ে ধরে বুঝালেন ওকে। ইয়াসও মানল মায়ের কথা। কাশপিয়ার হাত ধরে নিয়ে গেল ওকে রুমে। পুরোটা সময় রুহি একদিনে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। মেয়েটার কি ভাগ্য যে প্রতিনিয়ত তাকে মানুষটা চাইছে, অথচ মেয়েটা কষ্ট ছাড়াই তাকে পেয়ে গেল। কি আছে এই মেয়েটার মধ্যে? কিছু তো একটা আছেই, নইলে ইয়াসের মতো গম্ভীর বদমেজাজি একটা মানুষ তার প্রেমে মজে কিভাবে? সবার থেকে সুন্দর করে প্রোটেক্ট করলো মেয়েটাকে। তা দেখে রুহির যে হিংসা হচ্ছে কাশপিয়ার ভাগ্যের ওপর। এই ভাগ্যটা ওর হলো না কেন? কথাটা ভাবতে ভাবতে রুহির চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ল। কাউকে তা বুঝতে না দিয়ে চলে গেল রুমে। বেশ সময় গড়িয়েছে 2-3 দিন হলো। বাড়িতে কত আয়োজন চলছে ঈদের। হ্যাঁ, কালকেই ঈদ। মামাকে ছেড়ে এই বাড়িতে কাশপিয়ার প্রথম ঈদ। ভাইয়ের সাথে কথা হয় না ওর অনেক দিন হলো। ইয়াসের হাত ধরে এই বাড়িতে আসার কারণটাই যে নিজের ভাইকে খুঁজে পাওয়া। যতটা দ্রুত সম্ভব কাশপিয়াকে যোগাযোগ করতে হবে ওর ভাইয়ার সাথে, নইলে যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না সে মনে। কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে কাশপিয়া, কখন নিজেও জানে না। ইয়াস আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে ওর। পরক্ষণে আবার নিজেকে বকাঝকা দিয়ে মনে মনে ভাবছে, নিজের রুমে এমন চোরের মতো ঢুকলো কেন সে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াস। এগিয়ে গিয়ে সোফার পাশে সেন্টার টেবিলের উপর কয়েকটা শপিং ব্যাগ রাখলো। সবগুলোই এনেছে তার উপমার জন্য। মেয়েটাকে ডাকতে যাবে ঠিক তখনই দেখলো বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশপিয়াকে। তখনই ইয়াসের ভাবনায় এলো, কালকেই তো ঈদ, মেয়েটার হাতে মেহেন্দি না থাকলে মানায়? কি যেন ভেবে হাসলো ইয়াস। আসার সময় জামা কাপড়ের সাথে সব থেকে মেহেন্দির প্যাকেটও নিয়ে এসেছিল সে। তারপর কাশপিয়ার কাছে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তারপর কাশপিয়ার হাত দুটো টেনে নিয়ে আনলো নিজের কাছে। আনাড়ি হাতে পরিয়ে দিল মেহেন্দি। আস্তে আস্তে করে বালিশের উপর কাশপিয়ার হাত দুটো রেখে চলে গেল রুম থেকে। মেয়েটা কি বুঝলো এগুলো? হয়তো না। ঘুমন্ত কাশপিয়া হয়তো জানেও না। কেউ একজন তাকে নিয়ে যতটা ভাবে সে যেন নিজেও হয়তো অতটা ভাববে না। সকালবেলা মন খারাপ করে বসে আছে কাশপিয়া। বিছানার উপরে রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগেই সুফিয়া বেগম এসেছিলেন এই রুমে। কাশপিয়াকে বললেন শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকবে, ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু কাশপিয়া যে শাড়ি পরতেই পারে না, মোটে একবারই পরেছে, তাও জোর জবরদস্তি করে বিয়ে শাড়ি পরিয়েছিল ওর মামি। ইয়াস মাত্রই রুমে ঢুকেছিল। বিছানায় বসে থাকা কাশপিয়া চিন্তিত মুখশ্রী নজরে এলো ওর। শার্টের হাতটা গুটাতে গুটাতে পাশে গিয়ে দাঁড়ালো কাশপিয়ার। ডাকলো ওকে, উপমা। ইয়াসের কণ্ঠ শুনে তাকালো উপর দিকে, দেখলো ইয়াসকে। ইয়াস তখন বলে উঠল, মন খারাপ? কেউ কি কিছু বলেছে তোমায়? ইয়াসের কথা শুনে কথা বলল না কাশপিয়া। মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে রইল আগের মতোই। ইয়াসের মনে হলো ওর ভাবনাটাই হয়তো সত্যি। ওর মা বা বোন কেউ একজন এসে কথা শুনিয়েছে কাশপিয়াকে। ইয়াস আর বসলো না ওর পাশে, বলল আবারও, কেউ কি কিছু বলেছে তোমায়? সাথে সাথে কাশপিয়া মাথা নাড়লো দুদিকে। ইয়াস এবার চিন্তিত স্বরে বলে উঠল কাশপিয়াকে, তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো যে?
তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ইয়াসের কথা শুনে কাসপিয়া বলে উঠল, ভাইয়ার জন্য আমার মন খারাপ হয়নি। এবার চিন্তিত হলো ইয়াস, বলে উঠল, তাহলে এভাবে বসে আছো কেন? কাসপিয়া তখন হঠাৎ একটা শ্বাস ফেলে বলে উঠল, আমি শাড়ি পরতে পারি না। ইয়াসের এবার মনে পড়ল ওর আম্মুই তখন হমিতমি করেছিলেন শাড়ি পরা নিয়ে। ইয়াস হয়তো বুঝলো কি হয়েছে, কি যেন ভেবে হাসলো সে। বলল কাসপিয়াকে, ইয়াস আমি হেল্প করছি তোমায়। ইয়াসের কথায় কাসপিয়ার কেমন লজ্জা হলো। ফটাফট মাথা তুলিয়ে নানা করে বলে উঠল ইয়াসকে, না তার দরকার নেই। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, ভয় পেও না উপমা, আমি অতটাও খারাপ নই, বিশ্বাস করে দেখো আমাকে। ইয়াস যতক্ষণ কথা বলেছে কাসপিয়া এক ধ্যানে তাকিয়েছিল ওর মুখের দিকে। কি সুন্দর করে কথা বলল ইয়াস। দেখা হওয়ার পর থেকে এই প্রথম ইয়াসকে ভালোভাবে কথা বলতে দেখলো কাসপিয়া। তার ভাবনা তাহলে ভুল, ইয়াস মোটেও তিতা করলা নয়, হাসতেও জানে এই লোকটা। ইয়াস বিছানা থেকে বেছে বেছে একটা নীল শাড়ি হাতে তুলে নিল। তারপর কাসপিয়া গায়ে ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে নিল। যত্ন করে ওকে পরিয়ে দিল শাড়িটা। ইয়াস যতক্ষণ শাড়ি পরিয়েছিল সেই সময়টাতে কাসপিয়া কেবল দেখেছিল ইয়াসকে। এই মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে কাসপিয়া। কি সুন্দর সুপারম্যানের মতো এসে সব সময় ওকে বিপদ থেকে বাঁচিয়ে নেয়। শাড়ি পরানো শেষে কুচি ধরতে বলল কাসপিয়াকে। চোখের বাঁধন খুলে মেঝেতে বসে কুচিগুলো ঠিক করে দিল ও। কাসপিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে, ইয়াস তার পিছনে ঠিক। শাড়ি আঁচলটা টেনে কাসপিয়ার মাথা দিয়ে দিল ইয়াস। ঠোঁটের হাসি চওড়া হলো কাসপিয়ার। হুট করেই মেঝেতে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো ইয়াসকে। ঠিক কি হচ্ছে বুঝতে না পেরেই ইয়াস প্রশ্ন করলো, আরে কি করছো তুমি? প্রতি উত্তরে কাসপিয়া বলে উঠল, আজকে না ঈদ, প্রথম সালামটা আমি আপনাকেই করলাম। ইয়াস কিছু বলল না, শুধুমাত্র হাসলো। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। তারপর যেতে যেতে বুকের বাম পাশটা হাত দিয়ে বলছে ইয়াস বিড়বিড় করে, পায়ে নয় উপমা, তুমি তো আমার এখানটায় থাকবে। কখনো হৃৎপিণ্ডে ব্যথা হয়ে, আবার কখনো আমার ঠোঁটের কোণে হাসি হয়ে। কথাগুলো ভেবেই আনমনে হাসলো ইয়াস। আর এদিকে কাসপিয়া চেয়ে রইল ওর যাওয়ার পানে। লোকটা দেখতে মন্দ না, ঠিক হিরোদের মতো। কত সুন্দর করে উপমা বলে ডাকে। কাসপিয়া কি প্রেমে পড়ল এই তিতা করলার? নিজের ভাবনায় নিজেই হাসলো কাসপিয়া। ইয়াস যাওয়ার পরপরই কাসপিয়া ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে বিছানার উপরে রাখা গিফট কার্ড, টাকা আর শাড়ি পেল সে। এগুলো কার বুঝতে পারল না কাসপিয়া। জিনিসগুলো নিয়ে চেড়ে দেখলো কিছুক্ষণ, তারপর বিড়বিড় করে আওড়ালো, এগুলো কি আমার? তখনই ইয়াস বলে উঠল, রুমে কি তুমি ছাড়া আর কোনো মেয়ে আছে? সাথে সাথে ভরকে তাকালো কাসপিয়া। এত আস্তে করে বলল, লোকটা তবুও শুনে নিল কি করে ওর কথাগুলো। আমতা আমতা করে এবার বলল কাসপিয়া ইয়াসকে, না মানে এগুলো আমার কেন?" প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, আর আমি সালামি না দিলে বিষয়টা কেমন দেখায় না? তুমি তো পরে আমাকে আবার কিপ্টে ভাবতে পারো। ইয়াস রায়হান কিপ্টে নয়, এটা বুঝতেই তোমাকে সালামি দিলাম। ইয়াসের কথায় মনে মনে হাসলো কাসপিয়া। লোকটা কি সুন্দর অহেতুক লজিক দেখাতে পারে। তবে ইয়াসে আনা গিফটগুলো অনেক সুন্দর, ওনার পছন্দের তারিফ করতে হয় বটে। এদিকে ইয়াস কাসপিয়ার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কাসপিয়ার মাথা থেকে শাড়ি আঁচলটা পড়ে যাওয়ায় কাসপিয়ার চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে চোখে মুখে পড়ছে। এতে বেশ বিরক্ত হচ্ছে কাসপিয়া। ইয়াস তা লক্ষ্য করলো বিষয়টা। কোনো কথা না বলে কাসপিয়াকে নিজের দিকে চালো। যত্ন করে চুলগুলো সব গুছিয়ে দিল কানের পাশে। আর কাসপিয়া তো কেবলই দেখে যাচ্ছে ইয়াসকে। হুট করেই ওর মাথায় আসলো ভাইয়ের কথা। বলল ইয়াসকে, আমাকে ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবেন? মুহূর্তেই চোখ মুখে ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল ইয়াসের। পিছিয়ে গেল কয়েক পা। কাসপিয়া বুঝলো না কিছুই। মনে হলো শরীর খারাপ হয়েছে ইয়াসের। ইয়াসের কাছে গিয়ে গালে কপালে হাত দিয়ে বলে উঠল ফরিস্তা, আপনার কি শরীর খারাপ করছে? প্রতি উত্তরে ইয়াস মাথা নাড়িয়ে বলে উঠল, না না তো। কাসপিয়া তখন বলে উঠল, আমাকে ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দিন না, আমি শুধু জানতে চাই ভাইয়া ভালো আছে কিনা। ইয়াস তখন সাথে সাথেই বলে উঠল, বলেছি তো ভালো আছে, এত কথা কিসের উপমা?
আমাকে সময় দাও, সময় আসলে কৌশিক ঠিক তোমার সাথে কথা বলবে। কাসপিয়া এবার হতাশ হয়েই বলে উঠল, আপনার সাথে আমি এসেছি ভাইয়ার জন্যই, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। মুখে মুখে তর্ক কোনো কালেই পছন্দ ছিল না ইয়াসের। মেয়েদের এত বাড়াবাড়িও ভালো লাগে না ওর। এই যে বারবার বলার পরেও কাসপিয়া উল্টো প্রশ্ন করে বসেছে, তাতে বেশ রাগ লাগছে ইয়াসের। চোখ মুখ বন্ধ করেই বড় বড় শ্বাস ফেলল ইয়াস। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার বৃথা চেষ্টা চালালো কিছুক্ষণ। কাসপিয়া কি কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সিমির কণ্ঠস্বর ভেসে আসলো কানে, মামাই, তোমাকে আর নতুন মামিকে সবাই নিচে ডাকছে। সিমির কণ্ঠ শুনে ইয়াস তাকালো ভাগ্নির দিকে। নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি এনে বলে উঠল, আসছি, তুমি যাও। মামার কথা শুনে সিমি চলে গেল। কাসপিয়া দাঁড়িয়ে রইল ওখানেই। গুরুত্বপূর্ণ ফোন কল আসায় ইয়াসও চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ পর রুহি এসে কড়া নাড়ল দরজায়। কাসপিয়া তখন বিছানায় বসেছিল। দরজার দিকে তাকাতেই অপরিচিত মুখ দেখল সে। মেয়েটাকে সে চেনে না কাসপিয়া। চিনবেই বা কি করে? এসেছে তো মাত্র 3-4 দিন। হাতে গোনা 2-1 জন ছাড়া এখনো বাড়ির সবাইকে দেখা হয়নি ওর। কাসপিয়া মুখে হাসি টেনে ভেতরে আসতে বলল রুহিকে। রুহি আসলো ওদের রুমে। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাসপিয়াকে। মেয়েটা সুন্দর, বয়সও কম, গোলগাল চেহারায়, ফর্সা দেখতে, মাথায় লম্বা চুল, কাজল কালো চোখ। এই চোখের মায়ায় বুঝি ইয়াস পড়েছিল। দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল রুহি। মেয়েটাকে পছন্দ করার কারণ আছে বটে, কিন্তু রুহি কি দেখতে এতটাই বাজে? ওকে ভালোবাসা যেত না একবার? কথাগুলো ভেবে নিজেই নিজেকে বকাঝকা দিচ্ছে রুহি। অন্য নারী স্বামীকে নিয়ে কি ভাবছে সে এসব? এগুলো যে পাপ। এদিকে কাসপিয়া তাকিয়ে আছে রুহির মুখ পানে। মেয়েটাকে রুহি তা জানতে ইচ্ছে করছে। রুহি তা লক্ষ্য করলো, হেসে জিজ্ঞেস করলো কাসপিয়াকে, নাম কি তোমার? কাসপিয়া সাথে সাথে বলে উঠল, কাসপিয়া। ভুকুচকে আরেকবার রুহি বলে উঠল, কিন্তু ইয়াসে তখন তোমার নাম উপমা বলে ডাকলো। প্রতি উত্তরে কাসপিয়া বলে উঠল, উনি আমায় উপমা বলেই ডাকেন। আবারও কেমন মন খারাপ হলো রুহির। কি সুন্দর নাম দিয়েছে মেয়েটার ইয়াস। ওর কেন এমন ভাগ্য হলো না? কেন ইয়াসকে চেয়েও পেল না? প্রতিবার বাড়িতে আসলেই এই রুমটাতে আসতো রুহি। ইয়াসের রেখে যাওয়া সব জিনিসগুলো ছুঁয়ে দেখতো সে। মনে হতো ইয়াসকেই ছুঁয়েছে। কিন্তু এখন এই রুমটাতে কেমন দম বন্ধ লাগছে। ওর প্রিয় মানুষটার সাথে এই রুমে অন্য এক মেয়ে থাকে, স্ত্রীর অধিকার দিয়ে তাকে স্পর্শও করে। না না, আর এগুলো ভাবতে পারছে না রুহি। বেশিক্ষণ এখানে থাকলে কান্না করে দিবে সে। রুহি তাই দ্রুত বলে উঠলেন, চাচি রাগ করবেন, তোমাকে না ডাকলেন অনেক আগে, তাড়াতাড়ি চলে এসো। কথাটা বলেই রুহি চলে যাচ্ছিল রুম থেকে। দরজার সামনে পা রাখতেই বলে উঠল কাসপিয়া, আপনার পরিচয় দিলেন না তো? রুহি তখন বলে উঠল স্বাভাবিকভাবেই, আমার পরিচয় জানলে তুমি খুশি হবে তো? প্রতি উত্তরে কাসপিয়া বলে উঠল, খুশি হব না কেন? হাসল রুহি। যেতে যেতে বলল কাসপিয়াকে উদ্দেশ্য করে, আমি রুহি। নামটা শোনা মাত্রই কপালে ভাঁজ পড়ল কাসপিয়ার। মনে হলো এই নামটা শুনেছে সে। হ্যাঁ, মনে পড়েছে, তখন ইয়াসের আপুর মুখেই শুনেছিল রুহি ইয়াসকে পছন্দ করে। এই কথাটিই বলেছিলেন তিনি। আচ্ছা, মেয়েটা তো সুন্দর, পরি বললেও ভুল হবে না। ইয়াস নিশ্চয়ই পছন্দ করে মেয়েটাকে। আচ্ছা, ওদের মধ্যে কি বাধা হয়ে দাঁড়ালো কাসপিয়া? কিন্তু সব কিছু পরেও এসব ভেবে তার এখন খারাপ লাগছে কেন? কেন মনের মধ্যে কষ্ট হচ্ছে ইয়াসকে অন্য কারো পাশে ভাবতে? কাসপিয়া তো ভালোবাসে না মানুষটাকে। অমন তিতা করলার মতো স্বভাবের লোককে ভালোবাসবেই বা কে? কথায় কথায় মুখটাকে কষা আমের মতো বানিয়ে রাখে। কথাটা ভেবেই আনমনে হাসলো কাসপিয়া। ব্যালকনিতে দাঁড়িয়েছিল ইয়াস। কাসপিয়া ভাবলো ডাকবে ওকে, একসাথে নিচে যাবে দুজনে। ইয়াস ব্যতীত কাউকেই তো চেনে না ভালো করে ও। দরজার সামনে যেতেই স্পষ্ট কানে এলো কাসপিয়ার, কারোর সাথে কথা বলছে ইয়াস। চিন্তিত কণ্ঠে বলছে সে, ও কি ঠিক আছে? বেঁচে আছে তো? তখনই অপর পাশের লোকটি বলে উঠল, বেঁচে আছে, তবে কন্ডিশন খুব একটা ভালো না, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। লোকটার কথা শুনে সাথে সাথে ইয়াস বলে উঠল, না না, ওকে বাঁচাতে হবে, নইলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেবলই ইয়াসের কথাগুলোই শুনেছে কাসপিয়া। ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কি বলেছে না বলেছে
কানে আসেনি তার। কেমন অদ্ভুত ঠেকলো বিষয়টা কাশপিয়ার কাছে। সাথে মনে হলো ইয়াস খুব চিন্তায় আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করে উঠল কাশপিয়া, কাকে বাঁচানোর কথা বলছেন আপনি? আর কেনই বা ক্ষমা করতে পারবে না নিজেকে? হঠাৎ কাশপিয়ার কথা শুনে চমকে তাকালো ইয়াস। পরে কথা বলছি বলেই কেটে দিল ফোনের লাইনটা। মেজাজ দেখিয়ে কাশপিয়াকে বলে উঠল ইয়াস, তোমাকে না বলেছি নিজের মতো থাকতে? আমার সব ব্যাপারে তোমাকে নাক গলাতে বলেছি? সাথে সাথে কাশপিয়া দুদিকে মাথা নাড়িয়ে বলে উঠল, না না, আমি তো কেবল জানতে চাইছিলাম। পুরো কথাটা শেষ হওয়ার আগেই ইয়াস থামিয়ে দিল ওকে। রেগে মেগে ধমক দিয়ে উঠল ইয়াস, এত জানতে হবে না তোমাকে। একটু ভালোভাবে কথা বলেছি দেখে নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছো তুমি? শোনো মেয়ে, ইয়াসকে পাওয়া এতটাও সহজ না। কাশপিয়া সহজে রাগে না, তাই ইয়াসের কথাও রাগ লাগছে না ওর। তবে শেষ কথাটায় কেমন একটা হাসি পেল। কাশপিয়া ইয়াসকে ভেঙচি কেটে বলে উঠল, হুম, যেই না চেহারা, নাম তার পেয়ারা। এই কাশপিয়া আপনাকে পাওয়ার জন্য বসে নেই। আমার পিছনে কত শত ছেলে ঘুরতো। কাশপিয়ার কথায় ইয়াস মুচকি হেসে বলে উঠল, তার সেদিন তোমার ওই ছেলেরা কোথায় ছিল? আমার থেকেই তো হেল্প নিতে হলো তোমায়। প্রত্যুত্তরে কাশপিয়া বলে উঠল, আপনি কি আমাকে খোঁটা দিচ্ছেন? ইয়াস তখনও মুচকি হাসি এঁটে বলে উঠল, না, মনে করিয়ে দিলাম, তোমার ঠিকানা কেবল আমি পর্যন্তই, উপমা। কথাটা বলেই কাশপিয়াকে আসতে বলে চলে গেল ইয়াস। শেষ কথাটা বলার সময়ও মুচকি হাসছিল ইয়াস। গালে টোল পড়ছিল কি সুন্দর। কথাগুলো ভেবে হাসছে কাশপিয়া নিজে। পরক্ষণে আবার নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলছে কাশপিয়া, ধুর, এই লোকটাকে নিয়ে তুই এত ভাবছিস কেন কাশপিয়া? রাত হয়েছে অনেক। রুমে কাশপিয়া একাই ছিল। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল ইয়াস, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কেউ ওর দিকে তাকিয়ে আছে, তারপর আস্তে আস্তে এগিয়ে আসছে কাশপিয়ার দিকে। ওর চোখ মুখে শ্বাস পড়ছে লোকটার। ভিতরটা তখন কেঁপে উঠল। ইয়াসকে তো ভালো বলেই জানে কাশপিয়া এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে এসে বসেছে ওর সামনে? কেই বা কথা বলছে ফিস ফিস করে। ভয়ে উঠে বসেছে কাশপিয়া। অপরিচিত কাউকে দেখে চিৎকার দিতে নিলেই সে হাত দিয়ে মুখটা চেপে ধরল ওর। তারপর লোকটা খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। লোকটার হাতে কামড় বসিয়ে দিল কাশপিয়া। কিছুটা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলে উঠল কাশপিয়া, কে আপনি? এত রাতে এখানেই বা কি করছেন? তখনই ঈশান বলে উঠল, কাছে আসো রোজ। কথাটা বলেই লোকটা হাত বাড়ালো কাশপিয়ার দিকে। ভয়ে শরীর কাঁপছে কাশপিয়ার। ইয়াসি বা কোথায় গেল এই সময়? লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে কাশপিয়ার গাল। তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাতে। শক্ত হাতে গালে চড় বসিয়ে দিয়ে বলল রেগে মেগে, হাউ ডেয়ার ইউ রাস্কেল! আমার রুমে ঢুকেছিস কার পারমিশন নিয়ে? ইয়াসের সামনে দাঁড়িয়ে থাকা ঈশানের ভাবমূর্তি পরিবর্তন হলো না তেমন। আবারও তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা কাশপিয়ার দিকে। ঈশানে এমন চাহনিতে ভয় হলো কাশপিয়ার। দ্রুত এসে দাঁড়ালো ইয়াসের পিছনে। বাহু আঁকড়ে ধরলো ওর। ঈশানের মনে হলো পছন্দ হলো না বিষয়টা। ডিং করে ঝাপসা দেখছে চোখে সব। ঠিক মতো দাঁড়াতেও পারছে না সে। তবুও নিজেকে ঠিক রেখে বলে উঠল ইয়াসকে, এটা আমার রুম, তোর রুম হলো কি করে? ইয়াস বাঁকা হাসলো। কি যেন ভেবে এগিয়ে গেল ঈশানের দিকে। ওর শার্টের কলার চেপে কাছে নিয়ে আসলো নিজের। তারপর বিড়বিড় করে বলল, বাহ, খন্দকার মঞ্জিলে মদ খেয়ে মাতলামিও হয়। কিন্তু ঈশান, তুই যে ভুল করেছিস। তোর ওই নোংরা হাত দিয়ে আমার উপমাকে ছুঁতে চেয়েছিস। আমি কিভাবে ছেড়ে দেই তোকে? কথাটা বলেই ইয়াস টানতে টানতে নিচে নিয়ে গেল ঈশানকে। যার আগে কাশপিয়াকে চোখের ইশারায় বলে গেল নিচে না নামতে। কাশপিয়াও বাধ্য মেয়ের মতো শুনল ইয়াসের কথা। ডিম লাইটে আলো জ্বলছে কেবল। ঘুটঘুটে অন্ধকার পুরো বাড়িতে। রাত অনেক হয়েছে। এই সময়ে কেউ সজাগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইয়াসের রাগ লাগছে প্রচন্ড। যদিও কয়েকটা চড় মেরেছে ঈশানের গালে। ঈশান এবার খেপেছে। নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করতে চেয়েছে ইয়াসকে। কিন্তু মাতাল অবস্থায় ইয়াসের শক্তির সাথে পেরে ওঠেনি সে। ফলে ড্রয়িং রুমে জিনিসপত্র ভাঙার আওয়াজে জেগে গেছেন বাড়ির সবাই। হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন ড্রয়িং রুমে। লাইট অন করতে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা ঈশানকে দেখলো। আর ইয়াসের হাতের শক্তপোক্ত একটা কাঠের টুকরো। রক্ত ঝরছে ওটা থেকে।
ওর কপালটাও কেটে গেছে খানিকটা। চোখ মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। ইয়াস আরেকবার আঘাত করতে যাবে ঈশানকে, তখনই সুফিয়া বেগম মুখে হাত চেপে ডেকে উঠলেন ঈশানকে। ঈশান, কি করছো এসব? ও ভাই হয় তোমার। ইয়াস দাঁড়িয়েছিল খাবারের টেবিলের কাছে, রাগে মাথা ফেটে পড়ছে ওর। টেবিলে রাখা কাঁচের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলেছে মেঝেতে। চিৎকার করে সুফিয়া বেগমকে বলে উঠল, ভাই? কিসের ভাই? আমার কোনো ভাইটাই নেই আম্মু। ও শুধু আর শুধুই তোমাদের ছেলে হয়, আমার কিছুই হয় না। বাড়ির সবাই উপস্থিত ছিলেন তখন। ইয়াসের এমন রাগ দেখে ভয়ে হাত পা কাঁপছে সিমির। ফলে সে দৌড়ে নিজের রুমে চলে গেল। বাকিরা হতবাক হয়ে কেবল তাকিয়ে আছে ইয়াস আর ঈশানের দিকে। মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে ঈশান, ফলে মাথায় দুই হাত চেপে মাকে ডেকে উঠল, আহ আম্মু, আমাকে বাঁচাও। ছেলে যন্ত্রণাময় আর্তনাতে ধ্যান ভাঙল সুফিয়া বেগমের। ফলে ইয়াসের থেকে চোখ সরিয়ে তাকালেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ঈশানের দিকে। সবাই মিলে দৌড়ে এলো ঈশানের কাছে। উজ্জ্বল আর বাকিরা মিলে নিয়ে গেল ওকে হসপিটালে। পুরোটা সময় ঘরে এক কোণে দাঁড়িয়েছিলেন আনোয়ার সাহেব। হঠাৎ ছেলের এমন রাগের কারণ না বুঝলেও এটা বুঝতে পারছেন ভুল কিছু করেছে ঈশান। খুব সহজে রাগে না ইয়াস, কিন্তু রেগে গেলে তুলকালাম কাণ্ড বাঁধায়, এটা ওনার জানা। কিন্তু নিজের ভাইকে এভাবে মারধর করাটা ভালো লাগলো না তার। কাছে এসে বললেন ইয়াসকে, ঈশান ভুল করেছে। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, ভুল না করলে আমি ওকে মারতাম না। আনোয়ার সাহেব আবার বলে উঠলেন, আমাদেরকে তাহলে বলতে পারতে। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, অতীত তোমরা দু একটা থাপড় দিতে, তাতে আমার মন ভরতো না। ডক্টর যখন বলবে খন্দকার ঈশান তাইরেব ইজ নো মোর, তখনই আমার মন শান্ত হবে। ছেলের কথায় কপালে ভাঁজ পড়ল আনোয়ার সাহেবের। ছেলে তার এত পাষাণ হলো কবে? কি বা ভুল করেছে ঈশান যে এভাবে মেরেও শান্তি হয়নি ইয়াসের? এ ব্যাপারে আনোয়ার সাহেব কথা বলতে চাইলেন ছেলের সাথে। হাত উঠিয়ে বাবাকে থামালেন ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল নিজের রুমে। এদিকে ছেলে যাওয়ার পানে নির্বাক দৃষ্টিতে কেবল চেয়ে রইলেন আনোয়ার সাহেব। বিছানায় জড়সড় হয়ে বসে থাকা কাসপিয়ার কাছে এসে বসলেন ইয়াস। ওকে দেখা মাত্রই মুখ তুলে তাকালো কাসপিয়া। প্রচন্ড ভয়ে ঝাপটে ধরেছে ইয়াসকে। ইয়াসের বুকে নিজের মাথাটা রেখে কেঁদে উঠছে সে। কন্দনরত অবস্থাতেই বলছে ইয়াসকে, ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁতে চেয়েছিল। কাসপিয়ার কথায় ইয়াস চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ছাড়ল। দ্বিতীয়বার ঘটনাটা মনে পড়তেই দাউ দাউ করে মাথায় যেন আগুন জ্বলে উঠল। নিজেকে কোনো রকমে শান্ত করলো ইয়াস। ওকে জড়িয়ে বসে থাকা মেয়েটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে আদুরি গলায় বলে উঠল, ভয় নেই উপমা, আমি আছি তো। কাসপিয়া তখন কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি আপনি তখন কোথায় ছিলেন? যদি খারাপ কিছু হয়ে যেত আমার সাথে। বলেই টুকরে কেঁদে উঠল কাসপিয়া। ইয়াস ও দু হাতে আজলায় কাসপিয়ার ছোট্ট মুখশ্রীটা তুলে নিজের দিকে ঘোরালো। চোখের পানি মুছে দিয়ে বলে উঠল, এভাবে বলতে নেই উপমা, খারাপ কিছু হওয়ার সুযোগ দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে ছুঁতে চেয়েছিল, ওই হাতটাই আমি ভেঙে দিয়েছি। ইয়াসের কথায় শান্ত হলো কাসপিয়া, কিন্তু মনের মধ্যে ভয় জেগে বসেছে। ফলে কোনোভাবেই পুরোপুরি নিশ্চিত হতে পারছে না সে। ইয়াস হয়তো বুঝলো কাসপিয়ার বিষয়টা। ওর কোলে মাথা রেখে ঘুমাতে বলল কাসপিয়াকে। মেয়েটাও হয়তো অপেক্ষা করছিল এটারই। ইয়াস বলা মাত্রই নিজের মাথাটা রাখলো ইয়াসের কোলে। তারপর কাসপিয়া চোখ বন্ধ করে নিল। ইয়াসও হাসলো আপন মনে। আদর করে মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। তখনই বাইরে পানির জগ হাতে নিয়ে ইয়াসের রুমের পাশ দিয়ে যাচ্ছিল রুহি। ইয়াসের রুমের পরেই ঈশানের রুম, তারপর রুহির। ইয়াসের রুমের দরজাটা খোলাই ছিল, বিধায় না চাইতেও চোখে পড়ে যায় ইয়াসের রুমটা। আগে তো অকারণে আসতো এই রুমটাতে। বিছানায় বসে থাকা ইয়াসকে দেখছে রুহি, তারপর আবার ওর করে ঘাপটি মেরে শুয়ে থাকা কাসপিয়াকেও দেখছে। কিছুক্ষণ আগে রাগী ইয়াস কোথায় গেল? ছেলেরা বুঝি এমনই হয়, পুরো দুনিয়ার কাছে রাগ, আর ভালোবাসা মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মস্তিষ্কের মানুষ। আফসোসের স্বরে রুহি বলে উঠল, ইয়াস, তুমি আমাকেও তো ভালোবাসতে পারতে। হঠাৎ ইয়াসের মনে হলো দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ফলে সে বলে উঠল, কে ওখানে? ইয়াসের কথা শুনে দ্রুত সরে গেল রুহি। ইয়াসও আর তেমন মাথা ঘামালো না বিষয়টা নিয়ে।
হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে ঈশান। হাতটাতে প্রচন্ড আঘাত পেয়েছে, সাথে মাথায়ও সেলাই লেগেছে বেশ কয়েকটা। পুরো মুখ আর হাত ফুলে আছে। সুফিয়া বেগমে কান্না চলে আসার উপক্রম। ছেলের এই অবস্থা দেখে পেটে না ধরলেও সেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ওকে। নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি ভালোবাসা আর যত্নে বড় করে তুলেছেন। তাই বুঝি ইয়াসে এতটা ক্ষোভ মায়ের প্রতি আর ভাইয়ের প্রতি। কি এমন ভুল করেছে ঈশান যে এভাবে মারতে হলো ওকে? ডাক্তার আসলেন কেবিনে। সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল আর আফিয়া সহ আনোয়ার সাহেব। ডাক্তারকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে উঠলেন সুফিয়া বেগম, ডাক্তারবাবু, আমার ছেলে ভালো হয়ে যাবে তো? ডাক্তার তখন বলে উঠলেন, 1 মাসের আগে উনি বেড থেকে উঠতে পারবেন বলে তো মনে হয় না। এই 1 মাস ওনাকে সম্পূর্ণ বেড রেস্টেই থাকতে হবে। ডাক্তারের কথা শুনে কয়েক পা পিছিয়ে গেলেন সুফিয়া বেগম। স্তব্ধ হয়ে চেয়ে রইলেন ছেলের মুখ পানে। একই কথা শুনলেন তিনি? এত মার মেরেছে ইয়াস ঈশানকে? উদ্দেশ্য কি ওর জানে মেরে ফেলা ছিল? রাগ হলো সুফিয়া বেগমের। এক্ষুনি ইয়াসের সাথে কথা না বললে শান্ত হতে পারছেন না তিনি। শাশুড়ি মতিগতি ভালো ঠেকছে না উজ্জ্বলের কাছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো ওনাকে, কি হয়েছে চাচি, শরীর খারাপ লাগছে? প্রত্যুত্তরে সুফিয়া বেগম বলে উঠলেন, ইয়াসের সাথে আমাকে এক্ষুনি কথা বলতে হবে উজ্জ্বল, বাড়ি চলো। আফিয়া আর তোমার চাচা এখানেই থাকবেন। শাশুড়ির কথা শুনে উজ্জ্বল বলে উঠল, ঈশানের বিষয়টা নিয়েই কি কথা বলতে চাইছেন? প্রত্যুত্তরে সুফিয়া বেগম বলে উঠলেন, তাছাড়া আর কি, আমাকেও তো জানতে হবে। আমার এক ছেলে আরেক ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়েছে, কোন ভুলে শাস্তি দিতে? প্রত্যুত্তরে উজ্জ্বল বলে উঠল, ইয়াস কোনো কারণ ছাড়া কিছুই করে না চাচি। ইয়াস কেমন এটাও আপনার জানা। সাংঘাতিক কোনো ভুল না করলে ইয়াস কখনোই কারো গায়ে হাত তুলতো না। উজ্জ্বলের কথায় সুফিয়া বলে উঠলেন, আদরে সালা দোষ ঢাকছো তুমি উজ্জ্বল? প্রত্যুত্তরে উজ্জ্বল বলে উঠল, ইয়াস জেনে বুঝে ভুল করার মানুষ নয়। আমি হলফ করে বলতে পারি ঈশান খারাপ কিছু করেছে বলেই ইয়াস এতটা রেগেছে। নইলে যে ছেলে 100 কথার উত্তরে একটাই কথা জবাব দেয়, সে কেন কারণ ছাড়া কাউকে এইভাবে মারবে? আর কথা বাড়লেন না সুফিয়া বেগম। গাড়ি বের করতে বলে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। আনোয়ার সাহেব আর ওনার মেয়ে আফিয়া পড়ে রইল হসপিটালে ঈশানের কাছে। ড্রয়িং রুমে মুখোমুখি দাঁড়িয়ে আছেন সুফিয়া বেগম আর ইয়াস। সুফিয়া বেগম টানা 30 মিনিট ধরে বলে যাচ্ছেন একই কথা। কি ভুল করেছে ঈশান? কেনই বা ওভাবে ওকে মেরেছে? উত্তরে শুধুমাত্র একটাই কথা বলল ইয়াস, তোমার ছেলে আমার কলিজায় হাত দিতে চেয়েছে আম্মু। আমি ওকে মেরে ফেলিনি, এই অনেক। শুকরিয়া আদায় করো তুমি। দ্বিতীয়বার একই কাজ করলে আমি নিজ হাতে ওর কলিজাটা তুলে আনবো। সাবধান করে দিও তোমার ছেলেকে। অবাক নেত্রে ইয়াসের মুখ পানে তাকিয়ে আছেন সুফিয়া বেগম। উচ্চারণ করলেন শুধুমাত্র একটি বাক্য, ইয়াস। প্রত্যুত্তর করল না ইয়াস। চলে গেল বাড়ি থেকে বেরিয়ে। যাওয়ার আগে সার্ভেন্টকে বলে গেল ঠিক টাইমে ওর রুমে গিয়ে উপমাকে খাবার দিয়ে আসতে। লন্ডনে একটা বড় হসপিটালে কেবিনে বেডে শুয়ে আছে এক 29 কি 30 বছরের একটি যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছে ছেলেটার। পুরো শরীর জুড়ে ব্যান্ডেজ ওর। কথা বলা তো দূরের কথা, নড়াচড়াটুকুও করতে পারছে না ছেলেটা। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবেই। অবস্থা কোনো উন্নতি হচ্ছে না ওর। ডাক্তাররাও এবার আশা ছেড়ে দেবে এমন অবস্থা। হসপিটালে নতুন ডক্টর এসেছে, নাম ওর ইয়ানা রহমান। পড়াশোনা করছে এ দেশেই। অবশেষে ডাক্তারি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালে জয়েনিং এর আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই ওর প্রধান কাজ হলো 103 নাম্বার কেবিনে রোগীকে দেখতে যাওয়া। লোকটাকে এই 1 মাস ধরে দেখে যাচ্ছে ইয়ানা। কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাউনি দিয়ে কত কথা বলতে চাইছে, কিন্তু আফসোস, কথা বলার শক্তিটুকুও নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চায় ইয়ানা। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে, তখনই ঠিক মনে হলো ইয়ানার কেউ ওর গায়ে থাকা ওড়নাটা ধরে রেখেছে। বুকের ভেতরটা কেমন ধক করে উঠল ইয়ানার। সে যা ভাবছে সেটা কি সত্যি? 3 মাস ধরে বেডে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্ড করছে?
অবাক হয়ে লোকটার মুখ পানে তাকালো ইয়ানা। কাঁপা কাঁপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে লোকটা উচ্চারণ করলো, ইয়াস কোথায়? আমার বোনকে পেয়েছে তো? ইয়ানা বুঝলো কৌশিকের কথাটা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে বলে উঠল, ইয়াস গেছে দেশে, আপনিও যাবেন, সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে কিছুটা হাসলো কৌশিক, চোখ গড়িয়ে পানি পড়ছে ক্রমাগত। তবু আগের মতো করে বলল সে, আমার আর দেশে যাওয়া হবে না। এদিকে ইয়ানার হাতটা কাঁপছে, হঠাৎ করেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে ওর। কৌশিকের কান্নায় ইয়ানারও কেমন কান্না পাচ্ছে। কান্নাটা আটকে রাখতে ব্যর্থ হলো ইয়ানা। পাশের চেয়ারটাতে বসেই মুখে দুহাত গুজে ডুকরে কেঁদে উঠল। কৌশিক বুঝল না ইয়ানার কান্নার কারণ। সে না হয় কাঁদছে নিজের অনিশ্চিত ভাগ্যের জন্য। ইয়ানা কাঁদছে কেন? দেশে বিছানায় শুয়ে থাকা কাশপিয়ার গায়ে হাত দিয়ে দেখল ইয়াদ। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছেও প্রচন্ড। হুট করে কেন এমন হলো? এদিকে আসার সময় কাশপিয়ার পছন্দের চকলেট, আইসক্রিম আর বেলি ফুলের বানানো গাজরা নিয়ে এসেছিল ইয়াদ। ওকে আর দেয়া হয়নি জিনিসগুলো। ফুলটা রেখে আইসক্রিমটা ফেলে দিয়েছে জানলা দিয়ে। বাইরে আপাতত কেউ নেই। উজ্জ্বল খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে কোথাও। ইশানের অবস্থা ভালো না, তাই সবাই গিয়েছে হসপিটালে। ইয়াসকে যেতে বলা হলেও সে যায়নি। ইশানকে দেখলে মেরেই ফেলবে হয়তো। ইয়াস একটা সুতির কাপড় নিয়ে ভিজিয়ে কপালে দিয়েছে কাশপিয়ার। মেয়েটা বিড়বিড় করে বলছে কি যেন। কাছে গেলে শুনল ইয়াস। বারবার করে বলে যাচ্ছে কাশপিয়া, তুমি কবে ফিরে আসবে ভাইয়া? আমার সাথে এমন লুকোচুরি খেলছো? আমি কিন্তু রাগ করে চলে যাব আম্মু আব্বুর কাছে। বিড়বিড় করে কথাগুলো বললেও ইয়ার স্পষ্ট কথাগুলো শুনতে পেল। কৌশিকের কথাটা মাথায় আসতেই কল দিল ইয়ানাকে। উপমার অসুস্থতার বিষয়টাও বলল। ইয়ানা হয়তো শিখিয়ে দিল কিছু। ইয়াস কলটা কেটে কাবার থেকে কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে এনে জড়িয়ে দিল কাশপিয়ার গায়ে। তবুও শরীরে কম্পন কমছে না মেয়েটার। ইয়াস উঠে যেতে নিলেই হাতটা ওর ধরে নেয় কাশপিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, যাবেন না, ওই লোকটা যদি আবার আসে, আমার খুব ভয় লাগছে। ইয়াস দ্রুত কাছে গেল ওর। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলে উঠল কাশপিয়াকে, যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ইয়াসের বাহু আঁকড়ে ধরেই চোখ জোড়া বন্ধ করে নিল কাশপিয়া। পাড়ি জমালো ঘুমের দেশে। কাশপিয়ার ঘুমন্ত মুখোশির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ইয়াস। মুচকি হেসে ওর গালে হাত ছুঁয়ে বলে উঠল ইয়াস, এই মেয়ে এত সুন্দর কেন? সৃষ্টিকর্তা হয়তো এই মেয়েটার মধ্যে সব সৌন্দর্যই দিয়েছে। এমনি এমনি কি ইয়াস ওর নাম দিয়েছে উপমা? এই মেয়ে যে ইয়াসের মধুময় কবিতার প্রাণ, ওর অপার অনুভবের সন্ধান। ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখির কিচিমিচি ডাক শোনা যাচ্ছে বাইরে। জানালার পর্দা ভেদ করে বাইরে আলো এসে ইয়াসের চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেছে ওর। চোখ মুখে বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট্ট বালিশটা মাথার উপরে চেপে ধরেছে। তখনই কাশপিয়ার কণ্ঠ শোনা গেল, আর কত ঘুমাবেন আপনি? ইয়াস কথা বলল না, চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করেই মনে পড়ল কাল রাতের ঘটনা। প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি তবে ঠিক আছে সে? উঠে বসলো ইয়াস। পাশে এসে দাঁড়িয়েছিল কাশপিয়া। ওর হাত টেনে নিজের কাছে বসালো ইয়াস। তারপর কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বরটা কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াস, এখন আর গায়ে জ্বরটা নেই মেয়েটার। কাশপিয়া এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। এই মুখটা ওকে নিয়ে এত ভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাশপিয়াকে এভাবে নিজের দিকে চাইতে দেখে ভ্রু কুঁচকালো ইয়াস। কাশপিয়া মনে হয় ভয় পেয়ে গেল ইয়াসের এমন চাহনিতে। চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস কাশপিয়া চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলে উঠল, আমি সুন্দর জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? ইয়াসের কথার উত্তরে কাশপিয়াও বলে উঠল, হ্যাঁ, কাশপিয়ার দিকে কত মানুষ তাকিয়ে থাকে, সে কারোর দিকেই তাকায় না। প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, তাই বুঝি? কাশপিয়াও বলে উঠল, তা নয়তো কি? ইয়াস বলল আবারও, মাত্রই কে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। ইয়াসের কথায় লজ্জা পেল কাশপিয়া। ইয়াসের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াস হাসলো আনমনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। কাশপিয়াও জানলার পাশটা গিয়ে দাঁড়িয়েছে। মামার কথা খুব মনে পড়ছে ওর।
কেমন আছে কে জানে। মামি ওর অবহেলা করলেও অসুস্থ মামা তো আগলে রেখেছিলেন ছোট থেকে। সেদিন বিয়ে থেকে মামাই পালাতে বলেছিল ওকে। কাশপিয়ার মনে পড়েছে সেদিনের কথা। কোণে সাজে যখন বসেছিল বিছানায়, কাশপিয়া কান্না করতে করতে ফুলে গিয়েছিল চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছেই চলে যাবে সুইসাইড করে। দরজা তখন ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলেছিলেন তিনি, কাশপি, তুই তুই পালিয়ে যা। তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তখন এই বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি তা জানতাম না রে মা। ক্ষমা করে দে আমাকে। তুই পালিয়ে যা এখান থেকে। মামা জোর করে রাখা দুই হাত ধরে বলেছিল কাশপিয়া, আমি আমি এই বিয়ে করব না মামা। তুমি আমাকে বাঁচিয়ে নাও। আমি ভাইয়ের কাছে যাব। কাশপিয়ার মামা তখন বলে উঠল, তুই এখান থেকে পালিয়ে যা মা, পালিয়ে যা। কাশপিয়াও শুনল মামার কথা। কোনো কিছু না ভেবেই সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল ও। কিছু দূর যেতেই দেখে নিলেন ওর মামি। মরে যাবেন বলে ভয় দেখিয়ে আটকাতে চাইলেন ওকে। মামির মন বুলানো কথায় একটা সময় কাশপিয়াও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেখবে নিজের জন্য। তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা। চিৎকার দিয়ে বললেন কাশপিয়াকে, কাশপি, তুই চলে যা মা, ফিরে আসবি না। ওই মদঘর মাতালের সাথে বিয়ে করার থেকে ভালো তুই পালিয়ে যা তুই। কাশপিয়া তখন ছোট ছোট চোখে তাকিয়েছিল মামার দিকে। ওর মামি তখন মামার দিকে চোখ রাঙিয়ে বলেছিল, আহাদের কাছে আমাদের ধার দেনা আছে। কাশপিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবেন না। নিজের ভালো কেন বুঝছো না তুমি? কাশপিয়ার মামা তখন ধমকের স্বরে বলে উঠল, চুপ করো। কয়টা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেবে তুমি? কখনোই না। রুম থেকে বেরিয়ে আসলো আহাদ। চোখ পাকিয়ে তাকালো কাশপিয়ার মামা মামির দিকে। কথাবার্তা না বলেই গিয়ে সপাটে চড় বসালো ওনাদের গালে। তারপর শার্টের কলার টেনে রেগে মেগে বলে উঠল, ভাগ্নির জন্য মায়া বেড়ে গেছে? বিয়ে দিবি না আমার সাথে? এই মেয়েকে আমার চাই, যে কোনো মূল্যে চাই। তুই ওকে পালিয়ে যেতে বলছিস কোন সাহসে? কথাটা বলেই ওনাকে মাটিতে ফেলে মারতে শুরু করলো আহাদ। কাশপিয়াও দূর থেকে দাঁড়িয়ে দেখছে মাটিতে পড়ে থাকা ওর মামাকে। কষ্ট হলো ওর। কাছে এগিয়ে এসে নিজেও চড় বসিয়ে দিল আহাদ লোকটার গালে। আহাদের রাগ বাড়ল তরতর করে। এই পুচকে মেয়ের এত সাহস! গায়ে হাত তুলল ওর। মনে মনে ভেবে নিল আহাদ, যাই হয়ে যাক এই মেয়েকে বিয়ে করেই ছাড়বে। কাশপিয়ার মামি তখন খপ করে ধরে ফেললেন ওর হাতটা, কিন্তু আটকে রাখতে পারলেন না তিনি। মাটিতে পড়ে থাকা কাশপিয়ার মামা আঘাত করলেন আহাদকে। ওনার স্ত্রীকেও ধমক দিতেই হাত ছেড়ে দিলেন তিনি। মামার কথায় এবার সত্যিই চলে গেল কাশপিয়া। দৌড়াতে দৌড়াতে যখন বাড়ির সীমানা পেরালো তখনই সে থামলো, কিন্তু অসাবধানতায় ধাক্কা লাগলো ইয়াসের গাড়িটার সাথে। ভাবনার জগৎ থেকে বেরোলো কাশপিয়া। হঠাৎই লক্ষ্য করলো রুহি এসে কড়া নাড়ছে ওর রুমের দরজায়। নিজেকে স্বাভাবিক করে বলে উঠল কাশপিয়া, রুমে আসুন আপু। রুহি তখন বলে উঠল, ইয়াস কোথায় কাশপিয়া? প্রত্যুত্তরে কাশপিয়া বলে উঠল, ওয়াশরুমে মনে হয়। দরকার ছিল কোনো? প্রত্যুত্তরে রুহি বলে উঠল, দরকার তো ছিলই। তোমাদের খেতে ডাকছেন সবাই সিমি কলেজে, তাই আমিই ডাকতে আসলাম। তাড়াতাড়ি করে চলে এসো, চাচি নইলে রাগ করবেন। কাশপিয়াও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে উঠল, আসছি, আপনি যান। মুচকি হেসে চলে গেল রুহি। কাশপিয়া ওর পরনে থ্রিপিসটা পাল্টে কোনো রকমের শাড়ি পেঁচালো শরীরে। ঠিকঠাক হয়নি জানে, তবুও পরে নিয়েছে ওভাবেই। আয়নার সামনে যেতেই ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলের মালাটা চোখে পড়ল ওর। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশপিয়ার। এই ফুল যে ওর খুব পছন্দের। আর ঠিক সেই সময়ই মাথার চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো ইয়াস। কাশপিয়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে এলো ওর। এটা কি পরেছে ও? শাড়ি পরেছে না অন্য কিছু? বোঝা মুশকিল তা। তবে একটা জিনিস বুঝলো ভালো করেই, উপমা শাড়ি পরতেই পারে না। হয়তো অভ্যেস নেই। ইয়াস কাছে এলো কাশপিয়ার, বলল ওকে, এই মেয়ে, তুমি শাড়ি পরেছো নাকি গায়ে গামছা পেঁচিয়েছো? কথাটা কানে আসতেই ইয়াসের মুখ পানে তাকালো কাশপিয়া। ঠিকঠাক মতো শাড়ি পরতে পারে না বলে কি লোকটা অপমান করলো ওকে? মুখ ভেঙচি কেটে বলে উঠল কাশপিয়াও, আমি পারি না, তাহলে আপনি পরিয়ে দিন। কাশপিয়ার কথা শুনে ঠোঁট কামড়ে হাসলো ইয়াস।
কাশপিয়ার দিকে এগোতে এগোতে বলল সে, ঠিক আছে, আমি ইয়াস রায়হান, আবার ভদ্র ছেলে, কারোর কথা ফেলতেই পারি না। তাছাড়া তুমি যেই পোশাকে কমফোর্টেবল সেইটাই পরো, শাড়ি পরার দরকার নেই। কাশপিয়া তখন মুখটাকে বেজার করে বলে উঠল ইয়াসকে, আসলে আমার শাড়ি পরা অভ্যেস নেই। ইয়াসকে কথাটা বলে হাতে থাকা শুকিয়ে যাওয়া ফুলের মালাটা নেড়ে চেড়ে দেখলো কাশপিয়া। আয়নার সামনে গিয়ে ক্লিপ দিয়ে মাথায় দিল সেটা। ইয়াস ওর দিকে তাকিয়ে হাসছে আনমনে, বলছে বিড়বিড় করে, শাড়ি পরা অভ্যেস করতে হবে না উপমা, আমাকে ভালোবাসা অভ্যেস করো তুমি, আমাকে একটু আদরে রাখো, তোমার সবটুকু জুড়ে থাকতে চাই আমি। হঠাৎই কাশপিয়ার মনে হলো ইয়াস ওকে কিছু বলছে। ফিরে তাকালো ইয়াসের দিকে, দেখলো ইয়াস চলে যাচ্ছে রুম থেকে বেরিয়ে। ইয়াসের কথা শুনে কাশপিয়াও বদলে নিল শাড়িটা। এসব পরার অভ্যেস নেই ওর। কিন্তু ইয়াসের আম্মু এভাবে দেখলেই যদি রেগে যায় তখন কি হবে? পরক্ষণে আবার ভাবছে কাশপিয়া, যাই হয়ে যাক ইয়াস বাঁচিয়ে নেবে ওকে। খাবার টেবিলে বসে আছেন সবাই। ইয়াস আর কাশপিয়া এলো মাত্রই ইয়াসের পাশে চেয়ারটাতেই বসেছে কাশপিয়া। তখনই কাশপিয়ার সাজসজ্জা দেখেই রেগে গেলেন সুফিয়া বেগম। কেন বারবার ওনার কথার অবজ্ঞা করছে মেয়েটা, নাকি শিখিয়ে দিচ্ছে ওনার ছেলেই? নিজেকে সংযত করলেন সুফিয়া বেগম, বললেন না কিছুই। কিছু বলতে গেলেই তো ছেলে ওনার রাগ দেখিয়ে চলে যাবে বাড়ি থেকে। উজ্জ্বল ইয়াসের ঠিক পাশের চেয়ারটাতেই বসেছিল, কানে কাছে এসে বলছে ওকে, কি শালা বাবু হয়েছে? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, কি হবে? উজ্জ্বলও বলে উঠল, বাসর। ইয়াস একবার তাকালো উপমার দিকে, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে মেয়েটা। হাসল ইয়াস, উজ্জ্বলের দিকে তাকিয়ে বলল ওর মতো ফিসফিস করেই, বউটা ছোট, বড় হোক কিছুটা, আমার আদর নিতে পারবে না এই বয়সে। প্রতি উত্তরে উজ্জ্বল ফিসফিস করে বলে উঠল, ধুর, কি যে বলো না তুমি, বউদের আদর না দিলে বয়স বাড়ে নাকি? তোমার আপুকেও তো। ভ্রু কুঁচকে তাকালো ইয়াস। উজ্জ্বলের মনে হলো ভুল সময় ভুল কথা বলেছে সে। এক হাত দিয়ে কান ধরে চোখের ইশারায় ক্ষমা চাইল ইয়াসের কাছে। এই ছেলেকে বোঝে না উজ্জ্বল, কখন যে মজা করে আর কখন রাগ, এটা বুঝতে পারে না সে। হসপিটালে বেডে শুয়ে থাকা কৌশিকের অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। ইয়ানা আর হসপিটালে অন্য ডাক্তাররা ঘিরে রেখেছেন ওকে, প্রাণপণে চেষ্টা করছেন ছেলেটাকে বাঁচিয়ে তোলার। কিন্তু অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে কৌশিকের। শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ওর, চোখ গড়িয়ে পানি পড়ছে ছেলেটার, বারবার বোনের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এখন কিছুটা ঠিক হয়েছে কৌশিক, ভয় কমেছে ইয়ানার। কিন্তু কিছুক্ষণ পরেই যদি আবার এরকম হয়, কোনোভাবেই কৌশিকের ক্ষতি হতে দেবে না সে। যেভাবে হোক বাঁচাতে হবে কৌশিককে। ইয়াসকে সে কথা দিয়েছে। ডাক্তাররা সহ সবাই বেরিয়ে গেছেন। কৌশিককে শিফট করা হয়েছে অন্য কেবিনে। হাতে গ্লাভস আর গায়ের অ্যাপ্রনটা খুলে নিয়েছে ইয়ানা। চেয়ার টেনে বসেছে কৌশিকের পাশে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরেছে ছেলেটার। চোখ খুলে তাকিয়েই দেখলো ছেলেটা এক অতি সুন্দর রমণী বসে আছে ওর পাশটায়। আদর করে হাত বুলিয়ে দিচ্ছে মাথায় ওর। সব রেখে কৌশিকের চোখ গেল ইয়ানার ছলছল চোখ জোড়ার দিকে। কান্নার কারণে চোখের কাজল লেপটে গেছে মেয়েটার। তবুও কত সুন্দর লাগছে ওকে, মুখে যেন রাজ্যের মায়া। বুঝে পায় না কৌশিক এই মেয়ে এত কাঁদছে কেন, নাকি ওর মতো দুঃখীর কাছে আসলেই সব দুঃখ বাড়ে মেয়েটার। 3 মাসে মনে হয় এই প্রথম কিছুটা ভালো লাগছে কৌশিকের। খুব করে মন চাইছে বাইরে আলো বাতাস গায়ে লাগাতে, কথা বলতে ইচ্ছে করছে ওর। ইয়ানার দৃষ্টি পড়ল কৌশিকের দিকে, উদ্বিগ্ন হয়ে বলল ওকে, ঠিক আছেন আপনি? কি লাগবে আমাকে বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ইয়ানার উদ্বিগ্ন কথায় কৌশিক স্বাভাবিকভাবেই আস্তে আস্তে বলে উঠল, আমাকে একবার ইয়াসের সাথে কথা বলিয়ে দাও ইয়ানা, আমাকে জানতে হবে আমার বোনকে ও পেয়েছে কিনা। ও ভালো আছে জানলে আমি মরেও শান্তি পাবো। প্রতি উত্তরে ইয়ানা বলে উঠল, এভাবে বলবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনাকে ভালো করে দেবেন। ইয়ানার কথায় চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল কৌশিক। ইয়ানা কল দিল ইয়াসের ফোনে, যদিও জানে এই সময় কলটা রিসিভ করবে না ইয়াস। প্রথমবার রিংটোন বাজতে বাজতে কেটে গেল, তবে পরের বার কেউ একজন ধরল। ইয়াস কলটা রিসিভ করেছে ভেবে লাউডস্পিকারে দিল ইয়ানা। কথা বলছে না কেউই। ফোনের ওপাশে নীরবতা দেখে ইয়ানাই আগে বলল, ইয়াস রায়হান আছে? ভেসে এলো অপর পাশ থেকে, না তিনি এখানে নেই।
প্রতিউত্তরে ইয়ানা বলে উঠল, তাহলে কোথায় আছে? কাশপিয়া প্রতিউত্তরে বলে উঠল, বাইরে গেছেন, আসলে আমি বলে দেব আপনি ফোন দিয়েছিলেন। প্রতিউত্তরে ইয়ানা কিছু বলার আগেই অপর পাশ থেকে লাইনটা কেটে গেল। পাশ ফিরতেই দেখলো কৌশিক এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। ফোনের অপর প্রান্তে কথা বলা মেয়েটার কণ্ঠস্বর খুব চেনা পরিচিত মনে হলো কৌশিকের কাছে। মনে হলো নিজের কেউ। এই কণ্ঠস্বরে কথা বলার ধরন যে ওর বোনের মতো। তবে কি ইয়াস ওকে খুঁজে পেয়েছে? আজ 15 দিনের মতো হলো ইয়াস হাসপাতালে আছে। নিয়ম করে প্রতিদিনই ছেলের জন্য খাবার নিয়ে আসতেন সুফিয়া বেগম। হাসপাতালে এসেই যখন দেখতেন হাত পায়ে ব্যান্ডেজ করা ঈশান ব্যথায় কাতরাচ্ছে, মনটা তখন খারাপ হয়ে যেত ওনার। আজকে ঈশানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, তবে মাথা আর হাতে ব্যথা পেয়েছে অনেকটা। এখনো হাত নাড়াতে পারে না সে। ধরে ধরেই সুফিয়া বেগম বাড়ির ভিতরে নিয়ে এসেছেন ছেলেকে। সিঁড়ি বেয়ে দুতলায় উঠাবেন, তখনই ঈশানের ধাক্কা লাগে কারোর সাথে। মুখ তুলে চাইলে দেখলো ওর সামনে ভুরকুচকে দাঁড়িয়ে থাকা ইয়াসকে। শুকনো ঢোক গিলল ঈশান, দাঁড়িয়ে পড়ল গিয়ে মায়ের পেছনে। ইয়াস এদিকে রেগেছে প্রচন্ড, রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। সুফিয়া বেগম তখন ধমকের স্বরে ছেলেকে বললেন, কি হচ্ছেটা কি ইয়াস? ঈশান তোমার ভাই হয়। তখনই ইয়াস বলে উঠল, আমার চাহনিতে তোমার ছেলে ঝলসে যাবে না আম্মু। শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে নামছিল ইয়াস। তখনই কথাটা বলেছে সুফিয়া বেগমকে। দূরত্ব খুব বেশি নয়, তবুও ছেলের সম্পূর্ণ কথাটা বুঝতে পারেনি সুফিয়া বেগম। প্রশ্ন করলেন তাকে, কিছু বললে ইয়াস? প্রতিউত্তর করল না ইয়াস। গটগট করে হেঁটে চলে গেল বাড়ির ভিতরে। ইয়াসের মাথায় কত শত ভাবনা। তাকে আবারও ফিরে যেতে হবে লন্ডনে। এখানে ভালো লাগছে না, কোনো কাজেই মনটা বসছে না। কৌশিক কেমন আছে নিজের চোখে না দেখলে শান্তি পাচ্ছে না ও। যতদিন না কৌশিক ঠিক হচ্ছে চলে যায় কিভাবে? উপমা যে তার দায়িত্ব, শুধু কি দায়িত্ব? মেয়েটার প্রতি ইয়াসের এক আকাশ পরিমাণ মুগ্ধতা। ওকে না দেখলে, কথা না বললে যেন মনটা শান্ত হয় না ইয়াসের। এই অসুখ সারবে কি করে? বেশ কিছুক্ষণ পর সিমি কোথা থেকে দৌড়ে এসেছে কাশপিয়ার কাছে। হাঁপাতে হাঁপাতে ফোনটা কাশপিয়ার সামনে ধরে বলেছে, মামাই তোমায় খুঁজছে মামি। ফোনটা হাতে নিল কাশপিয়া। সেন্টার টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে পানি খেয়ে বলল সিমিকে। ফোনটা কানে ধরল সে, কিন্তু কথা না বলে নীরব রইল। ইয়াস বুঝল না এই নীরবতার কারণ। যে মেয়ে সারাক্ষণ কথা বলে তার সামনে, সে এখন চুপ কেন? নীরবতা ভেঙে প্রথম কথাটা বলল ইয়াসি, উপমা। তখনই কাশপিয়া বলে উঠল, বলুন। প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, সোফার পাশে সেন্টার টেবিলের উপরে একটা শপিং ব্যাগ রেখে এসেছি, তুমি তো সেটা পেয়েছো। ইয়াসের কথা অনুসরণ করে কাশপিয়া তাকালো ওদিকে। চোখে পড়ল একটা শপিং ব্যাগ। বলল ইয়াসকে, হ্যাঁ পেয়েছি। তখন ইয়াসও বলল, ওগুলো পরে রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি নিচে। ইয়াসের কথা শুনে সাথে সাথে কাশপিয়া বলে উঠল, ভাইয়ের কাছে নিয়ে যাবেন আপনি? কোনো কথা বলল না ইয়াস। এই মেয়ে এত ভাই পাগল কেন? তার জন্য পাগল হলে কি খুব খারাপ হতো? ইয়াসের যে ইচ্ছে করে মেয়েটা হৃদয়ে থাকতে, মন মস্তিষ্কে বিচরণ করতে। ইয়াস তখন ধমক দিল উপমাকে। বলল গম্ভীর কণ্ঠে, সারাক্ষণ ভাই পাগল না হয়ে স্বামীও তো পাগল হতে পারো উপমা। ইয়াসের কথা শুনে কাশপিয়া ভেবাচাকা খেয়ে বলে উঠল, আপনি বলছেন এই কথা? তিতা করলা এত মিষ্টি হলো কি করে? উপমার কথাটা পছন্দ হলো না ইয়াসের। ধমকের স্বরে তাই বলল উপমাকে, তাড়াতাড়ি আসবে নাকি চলে যাব? কাশপিয়া তখন সাথে সাথেই বলে ওঠে, আরে বাবা আসছি, অপেক্ষা করুন। কথাটা বলেই ফোনটা কেটে দিল কাশপিয়া। সিমিও চলে গেল রুম থেকে বেরিয়ে। শপিং ব্যাগটা খুলতেই একটা সুন্দর নীল শাড়ি নজরে আসলো কাশপিয়ার। তার সাথে সুন্দর জুয়েলারি সেট, সাথে পেলি ফুলের গাজরাও ছিল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল কাশপিয়ার। এই কিছুদিনে ইয়াসের সাথে সম্পর্কটা ওর বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে, তাই কিছু বলতে দ্বিধাবোধ করে না তেমন। তবে মাঝে মধ্যে ইয়াসের বড়সড় ধমকে ভয় পেয়ে চুপ হয়ে যায় সে। কাশপিয়া এখন শাড়ি পরতে পারে। চেষ্টা করতে করতে কিভাবে যেন শিখে গেছে সে। আজকে সে নিজেই শাড়ি পরেছে, তার সাথে মুখে হালকা মেকআপও লাগিয়েছে, ঠোঁটে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক। এইটুকু সাজেই অপূর্ব লাগছে ওকে। সবই ঠিক আছে, কিন্তু বেরি ফুলের গাজরাটা সে চুলে গাঁথবে কি করে? ফুলটা হাতে নিয়েই বেরিয়ে গেল কাশপিয়া। নিচে আসতেই সামনে পড়ল আপিয়া আর ইয়াসের আম্মু সুফিয়া বেগমের।
চোখ রাঙিয়ে কাশপিয়ার দিকে তাকিয়ে আছেন মা মেয়ে দুজনেই। আপিয়া তো কটমট করে বলছে কাশপিয়াকে, সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? প্রেমিকার সাথে দেখা করতে বুঝি? ভ্রু কুচকালেন সুফিয়া বেগম। রেগেমেগে বললেন মেয়েকে। আহ, কি হচ্ছে আপিয়া? ও তোমার ভাইয়ের বউ হয়, এসব কথা মুখ থেকে বের করার সাহস পাও কোথায় তুমি? আপিয়া ভয়ে আর অপমান বোধে মাথা নিচু করে ফেলে। তারপর মিনমিন কণ্ঠে বলে ওঠে, এই বয়সে মেয়েদের তো প্রেম ভালোবাসার প্রতি ঝোঁক থাকে বেশি আম্মু। আমি ওভাবে বলতে চাইনি। দরজার সাথে হেলান দিয়ে বুকে দু হাত গুজে ভাঁজ করে দাঁড়িয়েছিল ইয়াদ। মনে এমন কথায় রাগ বাড়ল তত্তর করে। বলে উঠল তখনই, ওর বয়সটা তুই, রুহি আর বাড়ির প্রত্যেক মেয়েরাই পার করে এসেছিস। আপু, তোরা কি ওই সময় ওইসব করেছিস? ভাইয়ের শান্ত কণ্ঠে ধমকে ভয় পেয়ে গেল আপিয়া। নিজেকে সামলে নিয়ে বলে উঠল ইয়াসকে, কথায় কথায় এ বাড়ির মেয়েদের সাথে তোর বউকে মিলাবি না ইয়াস। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, মিলাবো না, কারণ আমার উপমা আলাদা। কিন্তু ওকে অপমান করলে হাজবেন্ড হিসেবে আমিও কিন্তু চুপ থাকবো না আপু। ঈশানের অবস্থা দেখেছো তো। আফিয়া তখন রেগে উত্তেজিত হয়ে বলে উঠল, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, না, সাবধান করছি। এদিকে কাশপিয়া একবার তাকাচ্ছে ইয়াসের দিকে, তো আরেকবার তাকাচ্ছে শাশুড়ি আর ওনার মেয়ের দিকে। বাইরে যাওয়া নিয়ে এত কাহিনী হয়ে যাবে জানলে কাশপিয়া রেডি হতো না। সুফিয়া বেগম অতিষ্ঠ ছেলে মেয়ের তর্কাতর্কিতে। আফিয়া তো এবার পড়েই দিয়েছে কান্না করতে করতে। দেখলে আমু, তোমার ছেলে কিভাবে ওই মেয়ের জন্য আমাকে অপমান করে যাচ্ছে? সুফিয়া বেগম তখন বলে উঠল, দোষ তোমারও কম নয় আফিয়া। বারবার কেন নিজের নোংরা কথাগুলো দিয়ে আঘাত করো মেয়েটাকে? এ বাড়ির বউ ও, মনে রেখো তুমি। ইয়াস আর কথা বাড়ালো না। মায়ের কথা শুনল কিনা সন্দেহ। কাশপিয়া হাত ধরে নিয়ে চলে গেল বাড়ি থেকে। পথ আটকালো আপিয়া। ভাবলো ভাই ওর রাগ করে বাড়ি ছেড়েই চলে যাচ্ছে হয়তো, তাই হাতে পায়ে ধরে এক প্রকার কান্নাকাটি করতে শুরু করলো সে। ইয়াসের ভাবমূর্তির পরিবর্তন হলো না তেমন তাতে, তবে কাশপিয়ার মায়া হলো আফিয়ার জন্য। মিষ্টি হেসে চোখের ইশারায় শান্ত হতে বলল ওকে। তারপর চলে গেল ইয়াসের সাথে বেরিয়ে বাইরে। ওদের যাওয়ার পরে তাকিয়ে আছে আফিয়া। অবাক হচ্ছে মেয়েটাকে দেখে। এ মেয়ে এত ভালো কেন? সব সময় কত অপমান করে এই মেয়েটাকে। আর তার উপরে এই মেয়েটা শুধুমাত্র মন ভোলানো একটা হাসি দেয় কেবল। পরন্ত বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া দম্পতি। সময়টা বেশ সুন্দর, চারিদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেড়ালে মনটা ভালো হয়ে যাবে যে কারোরই। আর যেমনটা হয়েছে কাশপিয়ারও। কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতিটি মুহূর্তে। মাঝে মধ্যেই দুজনে মিলে প্রকৃতি দেখতে বেরোবে। হাঁটার মধ্যে ফুচকার দোকান দেখতেই কাশপিয়া বায়না করতে শুরু করে তার কাছে। মানুষটাও সায় জানাবে ওর সব পাগলামিতে। অবশেষে কি আসলো সেই দিন? ইয়াসে কি তবে কাশপিয়ার কল্পনার রাজ্যের রাজকুমার? ইয়াসের ডাকে ভাবনার জগৎ থেকে বেরোলো কাশপিয়া। এদিকে ইয়াস বলছে, ফুলটা কি হাতে ঝুলিয়ে রাখার জন্য? এই সুন্দর বেলি ফুল তোমার খোপাতেই মানায় উপমা। মুচকি হেসে ফুলের গাজরাটা ইয়াসের দিকে বাড়িয়ে দিল কাশপিয়া। বলল, ওটা গেঁথে দিতে তার চুলে। দেরি করলো না ইয়াস। কাশপিয়ার থেকে ফুলের গাজরাটা এনে ওর পিছনে গিয়ে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে দিল ওটা। আটকানো হতেই কাশপিয়া ঘুরে তাকালো ইয়াসের মুখ পানে। ধ্যান ধরে তাকিয়ে রইল ইয়াসের দিকে। আগের মতো আবারও বলে উঠল ইয়াস, এই মেয়ে, কি ভাবছো এত তুমি? কিছুক্ষণ ইয়াসের দিকে তাকিয়ে বলে উঠল কাশপিয়া, ভাবছি তিতা করলা রূপী ইয়াস রায়হানের মধ্যে এতটা মিষ্টতা আসলো কিভাবে? কাশপিয়ার কথায় ভ্রু কুচকালো ইয়াস। কাশপিয়ার মনে হলো ভুল করেছে সে, তাই জিভ কেটে বলে উঠল, ভুল হয়েছে জনাব। কাশপিয়ার এরকম কথা বলার ধরন দেখে হাসলো ইয়াস। ওর হাত ধরে টেনে নিয়ে গেল কিছু দূরে থাকা দোকানটায়। খোলামেলা ছোট্ট দোকানটায় কত রকমের চুড়ি, নুপুর আর ফুলের গাছরাও। কাশপিয়া বুঝলো ইয়াস এসব ওকে কিনে দিবে, তবুও সে না জানার ভান করে বলল, আমাকে কিনে দেবেন বলে কি নিয়ে আসলেন বুঝি? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, হুম, আমি তো তোমাকে কিনে দেব না। তুমি শুধু পছন্দ করে দিবে আর আমি অন্য কারোর জন্য নেব। সাথে সাথে কাশপিয়ার হাসি মুখটা চুপসে গেল। সাথে সাথে ভাবলো, ইয়াস কি এই চুড়ি নুপুর রুহির জন্যই কিনতে চাইছে? ভিতরে ভিতরে রাগ হলো কাশপিয়ার।
তবুও তা বুঝতে দিল না ইয়াসকে। দুমুঠো কাঁচের চুড়ি নিয়েছে কাশপিয়া। ওগুলো আবারও একটা মুখ ভেঙচি কেটে ইয়াসের হাতে ধরিয়েও দিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াসের অন্য কারোর জন্য গিফট কিনতে দেখতে রাগ লাগছে কাশপিয়ার। তাই সে মিথ্যা অজুহাত দেখিয়ে চলে গেছে কিছুটা দূরে। তারপর দূরে রাখা ইয়াসের গাড়িটার কাছে এসে দাঁড়ালো। এদিকে ইয়াস মুখ টিপে হাসছে কাশপিয়ার রাগ দেখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কাশপিয়া। ইয়াসও এসে দাঁড়িয়েছে ওর পাশে। গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো কাশপিয়া। ইয়াস ওর হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। তারপর যত্ন করে চুড়িগুলো পরিয়ে দিল কাশপিয়ার হাতে। সাথে সাথে চোখ মুখে বিস্ময়ে নিয়ে ঘুরে তাকালো কাশপিয়া। বলল ইয়াসকে, এগুলো কি আমার? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, আমার বুঝি আরো কয়েকটা বউ আছে? ইয়াসের উত্তর শুনে কেবল হাসলো কাশপিয়া। বুঝলো তাকে রাগাতেই ইয়াস বলেছিল ওভাবে ওকে। গাড়ি চলছে তার আপন গতিতে। বাড়ির রাস্তা ধরেই যাচ্ছে কাশপিয়া আর ইয়াস। ড্রাইভিং সিটে বসে আছে ইয়াস, আর কাশপিয়া তার পাশের সিটটাতেই। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা এখন। আজকে কাশপিয়ার মনটা অনেক ভালো। কতগুলো দিন পর যে এভাবে ঘুরলো জানা নেই ওর। লাস্ট যখন কৌশিক এসেছিল কিছুদিনের জন্য দেশে, তখনই ভাইয়ের সাথে ঘুরতে বেরিয়েছিল কাশপিয়া। হঠাৎই কাশপিয়া মনে মনে বলে উঠল, আচ্ছা ইয়াস কিভাবে জানে ওর পছন্দ অপছন্দ সম্পর্কে? ইয়াস যেমন ছেলে, এরকম জায়গা ঘোরাঘুরি করা বা ফুচকা খাওয়া বা ওই ছোট্ট দোকানটা থেকে গিফট কিনে কাশপিয়াকে দেওয়া, এসব ওর সাথে যায় না বোধহয়। তবে কি ইয়াস কাশপিয়ার জন্যই করলো এত কিছু? আনমনেই হাসলো কাশপিয়া। ভাবলো মনে মনে, সে যে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে ইয়াসকে, এটা কি ইয়াস জানে? জানে না হয়তো। আচ্ছা ইয়াসও কি তাকে পছন্দ করে যেভাবে কাশপিয়াও পছন্দ করে ইয়াসকে? বলে দেখবে একবার। মনটাকে শান্ত করতেই কাশপিয়া বলে উঠল ইয়াসকে, ভালোবাসেন আমাকে? ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন তাতে। মুখটা আগের তুলনায় গম্ভীর হয়েছে আরো। ইয়াস কি তবে রাগ করল কাশপিয়ার প্রশ্নে? ভালোবাসে না তাকে? দ্বিতীয়বার একই কথা জিজ্ঞেস করলো ইয়াসকে কাশপিয়া। কি হলো, আপনি বলছেন না যে ভালোবাসেন আমাকে? প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, তুমি ভালোবাসার কি বুঝো? আর তোমার বয়সে কি হয়েছে ভালোবাসার? প্রতি উত্তরে কাশপিয়া বলে উঠল, বিয়ে করার বয়স হয়েছে আমার। তাহলে ভালোবাসার বয়স কেন হয়নি? কাশপিয়ার কথা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্নে ভ্রু কুঁচকালো ইয়াস। রেগে বলল উপমাকে, কি বললে? প্রতি উত্তরে কাশপিয়া আবারও বলে উঠল, বিয়ে করে এখন জিজ্ঞেস করছেন ভালোবাসার বয়স হয়েছে কিনা? ভালোবাসার বয়স না হলে তো বিয়ের বয়সও হয়নি আমার, অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। সাথে সাথে ইয়াসও বলে উঠল, কিসের সাথে কি মেলাচ্ছ উপমা? তুমি বিপদে পড়েছিলে বলেই তো আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয় নিয়ে যেতাম তোমাকে? ইয়াসের এমন কথায় মনটা খারাপ হয়ে এলো কাশপিয়ার। ইয়াস তবে ভালোবাসে না তাকে, তাহলে কেন এত খেয়াল রাখে তার? কিছুক্ষণ চুপ থেকে বলল আবারও ইয়াস, আফটার অল তুমি আমার দায়িত্ব। অবাকের নেত্রে ইয়াসের মুখখানে তাকালো কাশপিয়া। ইয়াসকে জিজ্ঞেস করে উঠল, কিসের দায়িত্ব? আর কেই দিয়েছে বা এই দায়িত্ব আপনাকে? একের পর এক প্রশ্ন করায় রাগ হলো ইয়াসের। বড়সড় ধমক দিয়ে চুপ করে দিল কাশপিয়াকে। চোখ জোড়া ছলছল করছে কাশপিয়ার। হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে মুহূর্তেই। মাথায় থাকা ফুলের গাছরা খুলে ফেলেছে গাড়ির জানলা দিয়ে। সাথে হাতে চুড়িগুলো অন্য হাতে চাপে ভেঙে গেছে ওর। ইয়াস কি জানে অষ্টাদশী মন জুড়ে তোলপাড় শুরু হয়েছে তার জন্য। তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে উপমার মন। এখন অনেকটাই সুস্থ কৌশিক। এখন হাঁটাচলাও করতে সমস্যা হয় না খুব একটা। আল্লাহর অশেষ রহমতেই সুস্থ হয়ে উঠেছে সে। টানা 4 মাস পর বাইরে বেরিয়েছে কৌশিক। একটা হুইল চেয়ারে বসে তাকে ফ্ল্যাটের পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাচ্ছে ইয়ানা। হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে 1 সপ্তাহ হলো। বাড়িতে ইয়ানার আব্বু আম্মু ছাড়া আর কেউ থাকে না। কৌশিক ছেলেটাকে ওনারা খুবই পছন্দ করেন। হসপিটালে থাকাকালীন কতদিন কৌশিকের খাবার বানিয়ে নিয়ে গেছেন ইয়ানার আম্মু। সেই জন্যই সাহস করে ইয়ানা নিজের বাসায় নিয়ে আসলো কৌশিককে। এখানে থাকলে সে দেখাশোনা করতে পারবে ছেলেটার। বাইরে সুন্দর আবহাওয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইয়ানা। কৌশিক চেয়ারে বসে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়েছে ওর দিকে। এই মেয়েটাকে দেখলে ভীষণ অবাক হয় কৌশিক।
কোথায় নিজের পড়াশোনা, কেরিয়ার আর কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তা না করে মেয়েটা সারাদিন পড়ে থাকে ওর পিছনেই। ইয়ানা মেয়েটা যে তাকে পছন্দ করে বিষয়টা কৌশিকের অজানা নয়, কিন্তু নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কখনোই সাহস দেখায়নি ইয়ানাকে ভালোবাসার কথা বলতে। তবে আজকে যে ইচ্ছে করছে মেয়েটার সব ঋণ শোধ করে দিতে, এত ভালোবাসা প্রতিদানে তাকেও ভালোবাসা ফিরিয়ে দিতে। কৌশিককে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো ইয়ানা।